আপনাকে কেন আমরা চাকরিটা দেব মুগ্ধ মাহমুদ, যেখানে আপনার চেয়েও যোগ্য ক্যান্ডিডেট রয়েছে? চাকরিটা আমার ভীষণ প্রয়োজন ম্যাম। প্রিয়তার কাটকাট কণ্ঠের কথাই মুগ্ধ অসহায় চোখে তাকায়। এই মেয়েটা আগের মতোই আছে। ভার্সিটির লাইফে সেই কাঠখোট্টা প্রিয়তা জামান। মুগ্ধের এক ব্যাচ সিনিয়র প্রিয়তা। সিনিয়র হলেও এই সেই প্রিয়তা জামান যাকে দেখলে তোলপাড় হতো হৃদয় জুড়ে, যাকে নিয়ে চর্চা হতো সিনিয়র জুনিয়র প্রত্যেকের মধ্যে। মুগ্ধের হৃদয় কাঁপিয়ে দেওয়া এই প্রিয়তা জামান এখনো আগের মতোই আছে। মুগ্ধ আবারও আকুতি ভরা কণ্ঠে অনুরোধের স্বরে বলল, আমি নিজের বেস্টটাই করব ম্যাম, প্লিজ একটা সুযোগ দিয়ে দেখুন। আপনি এখন আসতে পারেন, আমরা ভেবে জানাবো। এক বুক হতাশা নিয়ে ইন্টারভিউ রুম থেকে মুগ্ধ বেরিয়ে এলো। চারিদিক থেকে অসহায়ত্ব যেন ঘিরে ধরেছে। চাকরিটা যে ভীষণ প্রয়োজন ছিল। মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে বেকারত্বের কি জ্বালা। তার উপর যদি থাকে অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব, ছোট বোনের পড়ালেখার দায়িত্ব, সংসার চালানোর দায়িত্ব, তাহলে তো হয়েই গেল 16 কলা পূর্ণ। এসব ভাবতে ভাবতে মুগ্ধ বেরিয়ে এলো অফিস বিল্ডিং থেকে। রাস্তায় গাড়ির জন্য না দাঁড়িয়ে এসে হাঁটা দিল, তখনই তার ফোনটা সশব্দে বেজে উঠল। মুগ্ধ ফোনটা কানে ধরে কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে ওর মায়ের আহজারি শোনা গেল। মুগ্ধ বাপ, কই তুই? তোর আব্বা জানি কেমন করতাছে। মানুষটা ব্যথা সহ্য করতে পারছে না। তাড়াতাড়ি আয় তুই বাপ। আম্মা, তুমি শান্ত হও, আমি আসতেছি। কথাখানা বলতে বলতে মুগ্ধের হাঁটার গতি দৌড়ে রূপান্তরিত হলো। ছেলেটার দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে যাচ্ছে গন্তব্যের 4তলা কেবিনের কাছের আস্তরণে দৃষ্টি স্থির করে নিচের দৃশ্যটুকু দেখল প্রিয়তা। পাশে তার পিয়ে মনোজ দাঁড়িয়ে আছে। ম্যাডামের হাবভাব কিছুই মাথায় আসছে না মনোজের। মুগ্ধ মাহবুব বেরিয়ে যাওয়ার পর অন্য কারোর ইন্টারভিউ নিল না, উল্টো এখানে এসে দাঁড়িয়ে আছে। মনোজের এসব ভাবনার মাঝে প্রিয়তার গম্ভীর কণ্ঠের আদেশ এলো, তার উপর 24 ঘন্টা নজর রাখুন। কি করে, কোথায় যায়, কি খায়, কার সাথে মেশে, একটা দাড়ি কমাও যাতে দৃষ্টিগোচর না হয়। এভরি সিঙ্গেল ডিটেলস আমার লাগবে। একটু হকচকিয়ে উঠল মনোজ। বুঝে যেন অবুঝের মতো প্রশ্ন করলো, কার কথা বললেন ম্যাডাম? কার ডিটেলস লাগবে ম্যাডাম? প্রিয়তা ঘুরে তাকায় মনোজের দিকে। এতে তার আত্মা উড়ে যাওয়ার জোগাড়। ফাঁকা ঢোক গিলে মুখ খোলা আগেই প্রিয়তা শীতল স্বরে বলল, কার কথা বলেছি বুঝতে পারেননি? নাম ধরে বোঝাতে হবে আমায়? না না, বুঝেছি ম্যাডাম, বুঝেছি। মুগ্ধ মাহমুদের সব সেকেন্ডের মিনিটের ইনফরমেশন লাগবে। দিব ইনফরমেশন, তবু আপনি রাখবেন না। প্রিয়তা থেকে বিদায় নিয়ে মনোজ কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, ভাই মুগ্ধ, শোনা ভাই আমার, তোমার কপালে অশেষ দুঃখ আছে। ম্যাডামের যাতাকলে তুমি শীঘ্রই তোমাকে পিষ্ট করা হবে। অভিনন্দন, অভিনন্দন। হাসপাতালের করিডোরে একটা চেয়ারে বসে আছে মুগ্ধের মা মরিয়ম বেগম। মহিলার দু চোখ বেয়ে অঝর ধারাই অশ্রু গড়াচ্ছে নিঃশব্দে। পাশে বসেই আওয়াজ করে কাঁদছে মুগ্ধের ছোট বোন মুনিয়া। মুগ্ধ এক পাশে দাঁড়িয়ে অসহায় চোখে মা বোনকে দেখছে। সে চাইলেই কাঁদতে পারছে না, ছেলেদের কাঁদতে নেই। তখনই কেবিন থেকে ডক্টর জাহাঙ্গীর বেরিয়ে এলো। মুগ্ধর সামনে দাঁড়িয়ে বলল তার বাবার কন্ডিশন। আপনার বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। পেশেন্টের কন্ডিশন খুব ডিফিকাল্ট। খুব শীঘ্রই কিডনির ব্যবস্থা করতে হবে, একটা হলে করতে হবে, বুঝতে পেরেছেন? খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। মুগ্ধ ফ্যাল করে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। সবটা যেন মাথার উপর দিয়ে গেল। পাশ থেকে এবার মরিয়ম বেগম আর মুনিয়া শব্দ করে কেঁদে দিল। মুগ্ধ চোখ ঘুরিয়ে এক পলক মা বোনের দিকে তাকিয়ে আবারও ডাক্তারের দিকে তাকালো। কিডনি ব্যবস্থা করতে হবে, আমি দিতে পারবো। আমার একটা কিডনি দিয়ে আমার আব্বাকে বাঁচান ডাক্তার। আপনার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। মিলছে না মুগ্ধ মাহমুদ। আপনি চাইলে আমরা ডোনারের সাথে কন্ট্যাক্ট করতে পারি, একটু ব্যয়বহুল হবে। সব মিলিয়ে কত লাগবে ডাক্তার? 10 লাখের মতো আপনি টাকার ব্যবস্থা করবেন, কারণ পেশেন্টের অবস্থা ভালো না।
কথাটা বলে ডাক্তার চলে গেল। অসহায় মুগ্ধ দিক দিশা হারিয়ে ফ্লোরে বসে পড়ে। পকেটে 200 টাকাও নেই, সেখানে 10 লাখ টাকা। মুগ্ধের অসাধ্য চোখ এড়ে না মরিয়ম বেগমের। উনি উঠে এসে মুগ্ধের পাশে বসে নিজের হাতের বালা জোড়া খুলে দিয়ে বলে, বাপ, তুই চিন্তা করিস না, ধর এগুলা বিক্রি করে টাকা নিয়ে আয়। আম্মা, আমি একটা অযোগ্য সন্তান তোমাদের, সেটা বারবার কেন মনে করিয়ে দিচ্ছ? এই সত্যিটা আমি জানি তো, তোমার অলংকার খুলে দিয়ে সেটা বোঝাতে হবে না। আমি অপারক, অযোগ্য, অক্ষম আম্মা। বিধ্বস্ত ছেলের চলচল চোখের দিকে তাকিয়ে মরিয়ম বেগমের বুকটা হু হু করে উঠল। একটা চাকরির জন্য ছেলেটার চেষ্টার কমতি নেই। উনি তো মা, বুঝে ছেলের কষ্ট, তাই ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুই যখন চাকরি পাবি তখন না হয় নতুন করে আবার আমাকে বানিয়ে দিস বাপ। তাছাড়া নারীর কাছে তার স্বামী সবচেয়ে বড় অলংকার। ওই মানুষটাকে বাঁচা বাপ, ওনাকে বাঁচা। মায়ের আকুতি, বাবার অসুস্থতা সব মিলিয়ে মুগ্ধের চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। মায়ের বালা জোড়া হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের পানি টপ টপ করে পড়ছে বালা জোড়ার উপর। খুব বেশি হলে এগুলো বিক্রি করে লাখখানিক টাকা পাওয়া যাবে। বাকি টাকা কিভাবে জোগাড় করবে সেটা ভেবেই পাগল প্রায় মুগ্ধ। এলোমেলো পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। আপনি কি পাগল নাকি মুগ্ধ মাহমুদ? মাত্র 1 লাখ টাকা দিয়ে কিভাবে কি সম্ভব? প্লিজ ডাক্তার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জোগাড় করছি। আপনি আব্বার ট্রিটমেন্ট শুরু করুন। সরি, পুরো টাকাটা জমা দেওয়া ছাড়া আমি কিছুই করতে পারবো না। আপনি একজন চিকিৎসা হয়ে কিভাবে এমন করতে পারেন? একটু মানবিক হন। মানবিকতা শিখাতে আসবেন না। টাকার কাছে মানবিকতা, দয়া, মায়া, মূল্যবোধ বড় বড় বাণী বিসর্জিত। হয়তো টাকার ব্যবস্থা করুন, নয়তো আপনাদের পেশেন্টকে নিয়ে চলে যান অন্য হাসপাতালে। নয়তো আপনারা টাকা জোগাড় করতে দেরি করলে ভালো খারাপ কোনো কিছুর দায় আমরা নিব না। ডাক্তারের এমন কটু ব্যবহারে মুগ্ধ আরেক দশা হতাশ হলো। হুট করে নিজের চাচা নিজাম মাহমুদের কথা মনে পড়তে মুগ্ধ এক বুক আশা নিয়ে ছুটল চাচার নিকট। প্রিয়তা নিজের কেবিনের রকিং চেয়ারে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে গত 4 ঘন্টায় কি কি ঘটছে তার বিবরণ দিল মনোজ। মুগ্ধের অসহায়ত্ব দেখে মনোজের মনটা ছোট হয়ে এলো। খুব খারাপ লাগছে ছেলেটার জন্য। প্রিয়তার গম্ভীর মুখটাই কালো মেঘের ঘন ঘটা নেমে এলো। মনোজ ধরে নিয়েছিল এক্ষুনি হয়তো প্রিয়তা টাকা দিয়ে দিবে, তবে তেমন কিছুই হলো না। উল্টো বরফ সমান শীতলতা নিয়ে প্রিয়তা বলল, ওই বালাজোড়া আমার চাই মনোজ, কিনে নিয়ে এসো এক্ষুনি। হতভম্ব হলো মনোজ। এমন কিছু প্রিয়তা বলবে সেটা মনোজ আশা করেনি। মনে খচখচানিটা নিয়েই বলল, ম্যাডাম, আর কিছু করতে হবে না। হবে তো। মনোজের মুখে হাসি ফুটল। সে পকেট হাতে চেক বইটা বের করতে যাবে। 10 লাখ টাকা তো আর ক্যাশ নেই, তবে মনোজকে ভুল প্রমাণিত করে দিয়ে প্রিয়তা বলল, মুগ্ধর খবর নাও, ওর চাচার নিকট থেকে সাহায্য স্বরূপ কতটা ভৎসনা পেল সেটা জানতে চাই, পাই টু পাই জানতে চাই। মনোজ মুখটা কালো করে বলল, ম্যাডাম, আমরা কি মুগ্ধ মাহমুদকে সাহায্য করব না? আমাদের তো সাহায্য করা প্রয়োজন। প্রিয়তা চোখ তুলে তাকায় মনোজের দিকে, অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কোন ভিত্তিতে আমরা তাকে সাহায্য করব মনোজ, একটু বুঝিয়ে বলো তো। উনি তো বিপদে আছে ম্যাডাম। তাতে তোমার আমার কি? তার সাথে আমাদের কোনো ব্যক্তিগত সুসম্পর্ক আছে? নেই বলছেন ম্যাডাম? আছে নাকি? আমার জানার মতে তো আছে। শুধু সম্পর্ক না, সুগভীর সম্পর্ক আছে। আপনি তো তাকে বেশি বলে ফেলেছো মনোজ। তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করো, আমার উপরে যাওয়ার চেষ্টা করো না। মনোজ হতাশ হয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে মুগ্ধের আপডেট নিল। সব শুনে মনোজের নরম মনটা ছটফট করে উঠল। নিয়তি খুব নির্মম। পরিস্থিতি মাঝে মাঝে আমাদের দাঁড় করে নিষ্ঠুর নিয়তির সামনে। মনোজ আবারও প্রিয়তার সামনে সে গড়গড় করে সবটা বলে। সবটা শুনে প্রিয়তা ঠোঁট বাঁকিয়ে হাসে, এমনটা তো তার জানাই ছিল। প্রিয়তার হাসিটা খুব বিদঘুটে লাগলো মনোজের কাছে। বিড়বিড় করে বলল, পাথর মানবী।
প্রিয়তা শুনেও না শোনার ভান করে রইল ও গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে আছে। ভাবটা এমন, মনোজের মন মানে এত নির্লিপ্ততা। সে আবারও মিনমিন করে বলল, ওই পরিবারের সকলে সারাদিন অভুক্ত। আল্লাহ তাদের সহায় হোক। আসলে বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়, তাই না ম্যাডাম? আমিও তো সারাদিনে কিছুই খাওয়া হয়নি মনোজ সাহেব, সেই খেয়াল কি আপনার আছে? এতে করে তো আপনার পরিচয়টা পেয়ে গেলাম। নামে আমার পিয়ে, কাজে আদতেও নন। লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে নেয় মনোজ। আর কিছু বলে না মনোজ, কারণ প্রিয়তা বেশ রেগে আছে। প্রিয়তা রেগে থাকলেই মনোজকে আপনি সম্বোধন করে। নিরাপত্তার মাঝেই প্রিয়তার ফোনটা বেজে উঠল। বলুন। সব কাগজপত্র রেডি হয়েছে। আমি যেভাবে বলেছি সেইভাবেই করেছেন তো উকিল সাহেব? ওকে, আমার অফিসে পাঠিয়ে দেন। আর আপনি আসার সময় কাজীকেও নিয়ে আসবেন। কল কাটতে দেখলো মনোজ চোখজোড়া উটপাখির ডিমের সাইজ করে ওর দিকে তাকিয়ে আছে। মনোজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা কপাল কুঁচকে নিল। প্রশ্ন উত্তর চোখে তাকিয়ে থাকে। উকিল, কাজী, তাদের অফিসে কি কাজ ম্যাডাম? এমন একটা পরিস্থিতিতে তারা কি করবে? ম্যাডাম, আপনি হয়তো বুঝতে পারছেন না, মুগ্ধের বাবার কন্ডিশন সত্যি খুব খারাপ। এমন একটা খারাপ পরিস্থিতিতে আছে ছেলেটা। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। প্লিজ ম্যাডাম, একটু হৃদয় হন। সুযোগের সদ্ব্যবহার করতে হয় মনোজ। আর আমি প্রিয়তা সুযোগ ছাড়ি না। সবার হিসাব বারবার বুঝিয়ে দেব মনোজ, শুধু সময়ের অপেক্ষা। সন্ধ্যা ঘনিয়ে এলো। সে সকাল 11টা থেকে মুগ্ধ এদিক ওদিক ছোটাছুটি করছে। পেটে দানা পানি পড়েনি সকাল থেকে। চাচার কথার আঘাতে ক্ষুধা তৃষ্ণা মিটেছে। বড্ড আশা নিয়ে গিয়েছিল মুগ্ধ তার চাচার নিকট। তবে উনি একদম নিরাশ করেননি, বড় গলায় বলেছিলেন, পারলে চিকিৎসার খরচটা তুই চালিয়ে নে মুগ্ধ, না পারলে চিন্তার কিছু নেই, তোর বাপের জানাজার খরচটা না হয় আমি দিব। চাচার মুখে এমন কথা শুনে মুগ্ধ বিস্ময় নিয়ে তাকিয়েছিল কিছু পল। এমন নিষ্ঠুরতম মানুষটা তারই বাবার ভাই, একই রক্তে দুজনের শরীরে। ভাবতেই মুগ্ধ চোখের কোণ ঘেঁষে ঘৃণার অশ্রু বেরিয়ে এলো। ভারাক্লান্ত চোখ দুটো নিয়ে স্বার্থপর দুনিয়াটা চিনে নিল মুগ্ধ। ফুটপথে বসে আছে মুগ্ধ। কোন মুখ নিয়ে হাসপাতালে যাবে সে? নিশ্চয়ই তার পথ চেয়ে তার মা আর বোন। তারা আশা নিয়ে আছে মুগ্ধ টাকার জোগাড় করে ফিরবে, কিন্তু সে তো পারেনি। এসব ভাবনার মাঝে মুগ্ধর শরীরে এসে একটা পানি বোতল পড়ল। সিপি খোলা থাকায় দরুন বোতলের পানিটুকু ছিটকে বুক মুখ ভিজিয়ে দিল। চোখ তুলে তাকাই মুগ্ধ। একটা কালো রঙের গাড়ি ভেতর থেকে বোতলটা ছুঁড়ে ফেলেছে কেউ। হবে কোনো কোটিপতি বাপের বিগড়ে যাওয়া সন্তানের কাজ এটা। মুগ্ধ শার্টের হাতে ভেজা মুখটা মুছে নিল। কোনো ঝামেলা করার ইচ্ছে নেই তার, নয়তো সে ও গরম ঠেটা নয়। তাই মুখটা মুছে চুপচাপ বসে থাকে। গাড়িটা থেমেছে একটু সামনে। মুগ্ধের এমন নির্লিপ্ততা গাড়ি ভেতরে থাকা মানুষটার মেজাজ তুঙ্গে তুলে দিয়েছে। মুগ্ধের মনে হচ্ছে কেউ তার দিকে অপলক তাকিয়ে আছে। চোখ তুলে তাকাতেই দেখলো ওই কালো গাড়িটার ডিকির ওপর বসে আছে প্রিয়তা। তীক্ষ্ণ চোখ দুটো মুগ্ধর দিকে নিবদ্ধ করে রেখেছে। মুগ্ধ চোখে চোখ রেখে প্রিয়তা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, খুব ভুল না করলে আপনি মুগ্ধ মাহমুদ, অ্যাম আই রাইট? মুগ্ধ হালকা মাথায় নাড়াই। খুব বেশি একটা অবাক হয় না প্রিয়তার কথায়। সকালেই তো তাদের দেখা হয়েছিল, এতটুকুতেই হয়তো প্রিয়তা নামটা মনে রেখেছে, এটাই ভাবল মুগ্ধ। প্রিয়তা আবারও নিজ থেকে বলল, তো রাস্তায় কি করছেন? কোথাও চাকরি জোটেনি? জোটার কথাও নয়, এই তো কোয়ালিফিকেশন। এতে হয়তো আপনি আমাদের কোম্পানির নাইট গার্ডের চাকরিটা পেতে পারেন। চরম অপমানটুকু গায়ে মাখল না মুগ্ধ। মাথা নিচু করে বলল, সেটা হলেও চলবে ম্যাম। আমার সত্যি অনেক টাকার প্রয়োজন। নাইট গার্ড কেন, এর থেকে নিচু কোনো পদ থাকলেও আমার কোনো আপত্তি নেই। ও রিয়েলি? তা কত টাকার প্রয়োজন আপনার? 10 লাখ। 10 বছর নাইট গার্ডের চাকরি করলেও তো 10 লাখ টাকা পাবেন না। তবে আমি আপনাকে দিতে পারি 10 লাখ টাকা। চোখ তুলে তাকাই মুগ্ধ। আশার একটু আলো পেল যেন, কিন্তু পর মুহূর্তে মনে হলো প্রিয়তা মজা করছে। সে চাকরিটা দেয়নি, সে দিবে 10 লাখ টাকা। হাস্যকর, বড়ই হাস্যকর। মুগ্ধকে চুপ থাকতে দেখে প্রিয়তা আবারও বলে উঠল, কি হলো, বিশ্বাস হচ্ছে না?
বিশ্বাস হওয়ার মতো কিছু তো বলেননি। আপনি কেন শুধু শুধু আমাকে এতগুলো টাকা দিবেন? শুধু শুধু কেন দিতে যাব? আমি প্রিয়তা জামান কখনো শুধু শুধু কিছু করি না। আমার শর্তে যদি রাজি থাকেন তবেই আমি আপনাকে টাকাটা দেব। কি শর্ত? বিয়ে করতে হবে আমাকে। কি? এতটা হাইপার হওয়ার কিছু নেই। কন্ট্যাক্ট ম্যারেজ বছরখানিকের জন্য। আরো সহজ করে বলি, 10 লক্ষ টাকার বিনিময়ে আপনি নিজেকে বিক্রি করবেন আমার কাছে 1 বছরের জন্য। আমার কথা মতো আপনাকে চলতে হবে। 1 বছর পর আপনি আমাকে 10 লক্ষ টাকা শোধ করে নিজেকে মুক্ত করে নেবেন। ও আরেকটা সুযোগ আমি আপনাকে দিব, চাকরিটা আপনি পাবেন যদি শর্তে রাজি থাকেন। এতে আপনার কি লাভ হবে? লাভ তো অবশ্যই আছে। এই প্রিয়তা নিজের লাভ ছাড়া এক পাও ফেলে না। তবে সেটা আপনার জেনে কাজ নেই। আপনি শর্তে রাজি কিনা সেটা বলেন। না, আমি আপনার দাসত্ব গ্রহণ করব না, না নিজেকে বিক্রি করব। এক কথাই উত্তর মুগ্ধের। ঠোঁট বাঁকিয়ে আলগোছে হাসলো প্রিয়তা। মুগ্ধ সেখান থেকে প্রস্থান করার আগেই ওর ফোনটা বেজে উঠল। মায়ের ফোন, সাথে সাথে মুগ্ধের কলিজাটা মোচড় দিয়ে উঠল। কাপা হাতে ফোনটা রিসিভ করে কানে ধরল। মুগ্ধ, তোর আব্বার অবস্থা ভালো না। ডাক্তার বারবার তাড়া দিচ্ছে। টাকা জোগাড় হয়েছে রে বাপ। ও বাপ, তোর আব্বার কিছু হলে আমি বাঁচবো না রে। ও মানুষটা যে আমার সব, আমাদের সব। মুগ্ধ কান থেকে ফোন নামিয়ে ফিরে তাকাই প্রিয়তার দিকে। মুখে কিছু বলার প্রয়োজন হয় না। প্রিয়তা বুঝে নেয় ওর না বলা কথা, তবে ছাড় দেয় না এক ফোঁটাও। তাচ্ছিল্য করে বলে। মুগ্ধের মুখের ভাষা ফুরিয়েছে। শখের রমণীটি এতটা পাষাণ সেটা মুগ্ধের ধারণার বাইরে ছিল। ভার্সিটি লাইফে এই রমণীটিকে নিয়ে মনের মধ্যে কত শত স্বপ্ন সাজিয়েছিল স্নেহর। আর বড্ড রাগী প্রিয়তা জামানকে এক আকাশ সমান ভালোবেসেছিল মুগ্ধ। তবে সেটা কখনোই প্রকাশ করেনি। লুকিয়ে চুরিয়ে রাখা ভালোবাসা বড্ড যতনে তুলে রেখেছিল হৃদ মাঝারে। তারপর বাস্তবতার বেড়াজালে অনেকগুলো দিন কাটালো। সময় প্রবাহমান, জীবন গতি চলছে সময়ের সাথে সাথে। তবে আজ আবার সেই প্রিয়তা দাঁড়ানো সামনে। কিন্তু এই প্রিয়তা মুগ্ধের ভালোবাসার সেই প্রিয়তা না। এই প্রিয়তা বড্ড স্বার্থপর। কবুল উচ্চারণ করার পর থেকে মুগ্ধ উসখুস করছে হাসপাতালে যাওয়ার জন্য। তবে মুখে কিছুই বলতে পারছে না। কারণটা প্রিয়তা। সে এক ধ্যানে হাতের ডকুমেন্টগুলো উল্টে পাল্টে দেখছে, যেগুলোতে মুগ্ধ কিছুক্ষণ আগে সাইন করেছে। ধৈর্য ধারণের ক্ষমতা ক্ষীণ হয়ে এলো মুগ্ধর। শরীরটা কোনোটাই সায় দিচ্ছে না এভাবে বসে থাকার। তাই বলে ফেল। আমি এবার যেতে চাই, আমাকে টাকাটা দিয়ে দেন, হাসপাতালে যেতে হবে। তবে স্বীকার করছেন আমার দাসত্ব? মুগ্ধ মাহমুদ, আমি আপনাকে ক্ষণে ক্ষণে বোঝাবো দাসত্ব কাকে বলে। মুক্তির স্বাদের জন্য ধুকে ধুকে মরবেন। যে ব্যথা আমি সহ্য করেছি তার দ্বিগুণ আপনি পাবেন। তোমার যাওয়ার প্রয়োজন নেই, চুপচাপ বসো। ডকুমেন্টসগুলোতে চোখ রেখে বড্ড শান্ত কণ্ঠে বলল প্রিয়তা। রাগ উঠল মুগ্ধর। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলল। ফাইজলামি করছেন নাকি আপনি আমার সাথে? নাকি বুঝতে পারছেন না আমার সিচুয়েশন? আমার আব্বার অবস্থা ভালো না, যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। মুগ্ধের এমন চিৎকারে মনোজ নিজের কান চেপে ধরে। প্রিয়তা কপাল কুঁচকে শান্ত চোখে তাকিয়ে থাকে। তা দেখে মনোজ বিড়বিড় করে বলল। বেটা আহাম্বক, শান্ত ভাগিনীকে খুশিয়ে নিজের দুঃখ নিজে ডেকে আনিস না রে। প্রিয়তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুগ্ধের রাগ বাড়ল। চিবির করে কিছু বলার আগে প্রিয়তা শান্ত কণ্ঠে বলল। মিস্টার মাহমুদ, শান্ত হয়ে বসুন, নয়তো এক্ষুনি আপনার বাবার অপারেশন বন্ধ হয়ে যাবে। আর আমার ফোন কলে সব ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসবে। সেটা নিশ্চয়ই মঙ্গলজনক হবে না। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল মুগ্ধ। প্রিয়তার কথাটা কতখানি সত্য সেটা জানার আশায় সে প্রিয়তার দিকে তাকিয়ে রয়। সেদিকে পাত্তা না দিয়ে প্রিয়তা নিজের কাছে ব্যস্ত হয়। মনোজ এগিয়ে সে বেশ নিচু স্বরে মুগ্ধকে উদ্দেশ্য করে বলল। শান্ত থাকুন, ম্যাডামের কথা অনুযায়ী চলুন। ওনাকে রাগানোটা একদম উচিত হবে না। এতে করে সত্যি সত্যি আপনার বাবার অপারেশন বন্ধ হয়ে যেতে পারে। এমনকি যে কিডনি দিচ্ছে সেও ভ্যানিশ হয়ে যেতে পারে। অপারেশন শুরু হয়েছে সত্যি বলছেন?
কিডনির ব্যবস্থাও হয়ে গেছে। কখন হলো এসব? আপনার কিভাবে জানলেন আমার আব্বা হাসপাতালে আছে? কখন কিভাবে কি হয়েছে সেটা জেনে কি হবে, শুধু জেনে রাখুন যা হচ্ছে সবটা ঠিক হচ্ছে। আর ততক্ষণ সবটা ঠিক থাকবে যতক্ষণ ম্যাডাম চাইবে। তাই ম্যাডাম যা বলে সেটা করুন। মুগ্ধ আবারও চুপ করে বসে রইল। যদিও তার মনটা এখানে বসে থাকতে সায় দিচ্ছে না, তবু তার আব্বার চিকিৎসা চলছে, এটাই অনেক। এরই মধ্যে প্রিয়তা কাগজগুলো থেকে এক পলক চোখ উঠিয়ে মনোজের দিকে চাইল। প্রিয়তা অর্থপূর্ণ দৃষ্টি বুঝেই মনোজ ছুটল বাইরের দিকে। মিনিট 5 পর আবারও ফিরে এলো মনোজ। টেবিল ওপর থেকে সকল ফাইল সরিয়ে রেখে খাবার সাজালো মনোজ। খাবারের ঘ্রাণে মুগ্ধর পেটের ক্ষুধা দ্বিগুণ হলো। সারাদিনের অভুক্ত সে, কিন্তু ভেতরের উৎকণ্ঠা চেপে খাবার খাওয়ার কোনরূপ ইচ্ছে নেই মুগ্ধর। মনোজ চোখ গোল গোল করে তাকিয়ে আছে প্রিয়তার মুগ্ধের দিকে, তাকিয়ে আছে। এই দুই বান্দার কি ক্ষুধা তৃষ্ণা লাগেনি? একজন এখনো হাতের ডকুমেন্টগুলোর মধ্যে কি দেখছে আল্লাহ মালুম, অন্যজন উদাসীন হয়ে বসে আছে। মনোজের তো হামলে পড়তে মন চাইছে খাবারের উপর, তারপর বিরিয়ানি তার বড্ড পছন্দের। বেচারা উসখুস করছে। এরই মধ্যে কাগজগুলোতে চোখ রেখে প্রিয়তা বলল, খাবারটা ফিনিশ করো মুগ্ধ। মুগ্ধ একটু চমকালো হঠাৎ করে প্রিয়তার মুখের তুমি সম্বোধনে। তবে সে মোটেও খাবে না। খাবার এখন তার গলা দিয়ে নামবে না। হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত সে স্বস্তি পাবে না। তাই স্বাভাবিকভাবেই বলল, আমি খাবো না। কি বললে শুনতে পাইনি, আবার বলো। মুগ্ধ বড্ড বিরক্ত ভাব ফুটিয়ে বলল, খাবো না বলেছিস, শুনতে পাননি? তবে আবার বলছি আমি খাবো না। প্রিয়তা চেয়ারের শরীর এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকিয়ে থাকে মুগ্ধের দিকে। বড় ঠ্যাটা এই ছেলে, কিভাবে মুখের উপর কথা বলে, ভয় ডর নেই শরীরে। প্রিয়তা বরফ সমান শীতল স্বরে বলল, এক কথা দুইবার বলতে পছন্দ করি না আমি। তাছাড়া আমার কথা শুনে চলতে তুমি বাধ্য। এই পেপারগুলোতে স্পষ্ট লেখা তাই আছে। তবে কোন ভিত্তিতে অবাধ্য হওয়ার সাহস দেখাও? এক্ষুনি খাবারটা খেয়ে নাও, নয়তো। নয়তো কি? কি করবেন আপনি? শুনবো না আমি আপনার কথা। খাবো না খাবার। কিনা গোলাম না আমি আপনার। তুমি তাই 10 লক্ষ টাকার বিনিময়ে কেনা গোলাম ভুলে গেলে নাকি? বাহ। মনোজ হতবাক হয়ে ওদের বাক বিতণ্ডা দেখছে। মুগ্ধর চোখ জোড়া ছলছল করে উঠল। একরাশ বিতৃষ্ণা নিয়ে তাকায় প্রিয়তার দিকে। এমন পরিস্থিতিতে প্রিয়তার এহেন আচরণে ব্যথিত হয় মুগ্ধ। ঝামেলা ভয়াবহ দিকে যাওয়ার আগে মনোজ এগিয়ে এলো মুগ্ধর দিকে। ওর কাঁধে হাত রেখে বলল, প্লিজ খেয়ে নিন মুগ্ধ। কেন যথা ম্যাডামকে রাগিয়ে তুলছেন আপনি? মনোজ ভাই, হাসপাতালে আমার বাবার অপারেশন হচ্ছে। আমার মা বোন বসে আছে আমার অপেক্ষায়। আর আমি এখানে বসে বিরিয়ানি খাবো? এই খাবার নামবে আমার গলা দিয়ে? না নামলে পানি দিয়ে নামাবে। তাও এক্ষুনি খাবারটা খাবে। যদি আর একবার রিপিট করতে হয় তবে কি হবে সেটা মুখে বলবো না, করে দেখাবো। অসহায় চোখে মুগ্ধ তাকায় মনোজের দিকে। মনোজ ইশারায় ওকে খাওয়ার ইশারা দেয়। মুগ্ধ আর কোনরূপ বাক্য ব্যয় না করে প্লেটে তুলে নেয় বিরিয়ানি। মনে মনে প্রিয়তার প্রতি এক আকাশ সমান রাগ জমা হয়। মনোজ, তোমাকে কি নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে নাকি? উজবুকের মতো তাকিয়ে না থেকে তুমিও খেয়ে নাও। মনোজ একটা প্লেট নিয়ে বসে পড়ল মুগ্ধর পাশে। মুগ্ধ চুপচাপ খাবারটা খাচ্ছে। প্রিয়তা অপলক তাকিয়ে আছে ওর দিকে। সারাদিন ছোটাছুটি করে ছেলেটার মুখটা শুকিয়ে আছে। মনোজ আমতা আমতা করে বলল, আপনি খাবেন না ম্যাডাম? আপনি তো সারাদিন। চুপচাপ খাও। আমাকে নিয়ে এত আলগাপিরিত দেখাতে এসো না। জানোই তো এইসব আমার হজম হয় না। প্রিয়তার কথাটা শুনে মুগ্ধের বিরক্তি আর একটু ভালো। ভেবে নিল বদমেজাজি প্রিয়তা এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করে, তাই সে চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। তবে মনোজ বুঝে নিল প্রিয়তার এমন কথার মানে। বেশ খারাপ লাগে মনোজের প্রিয়তার জন্য। সবাই শুধু ওর উপরের দিকটাই দেখে। শক্ত আবরণের পিছনে কাদামাটি প্রিয়তার কথা কজন জানে? হাসপাতালে পৌঁছাতে মুগ্ধ এক প্রকার দৌড়ে নিজের মা বোনের কাছে আসলো। ওকে দেখে মরিয়ম বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তোর আব্বার অপারেশন শেষ হয়েছে। ডাক্তার বলছে 24 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে।
মানুষটা ঠিক হয়ে যাবে। মুগ্ধ চোখ বন্ধ করে শুক্রিয়া আদায় করলো রবের নিকট। মাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আর কেঁদো না আম্মা, আব্বা সুস্থ হয়ে যাবে। তুমি আর কেঁদে বিপদ কেটে গেছে আম্মা, এবার একটু শান্ত হও। মরিয়ম বেগম শাড়ির আঁচলে চোখ মুছলেন, ছেলের মুখে স্নেহের হাত বুলিয়ে দিল। মুগ্ধর চোখ ছোট হয়ে গেল। জোর জবরদস্তি করে হলেও সে খেয়েছে, কিন্তু মা বোন তো সারাদিনের অভুক্ত, তাই নিজের খাওয়ার প্রসঙ্গ এড়িয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলল, তোমাদের তো সারাদিন কিছু খাওয়া হয়নি, একটু বসো আম্মা, আমি তোমার আর মনিয়ার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। বলি মুগ্ধ দ্রুত পা বাড়ানোর আগে মরিয়ম বেগম মুগ্ধর হাত চেপে ধরে বলল, আমরা খেয়েছি বাপ, যে লোকটা টাকা নিয়ে এসেছিল সেই খাবার নিয়ে এসেছিল, খুব করে অনুরোধ করলো। আপন মানুষরা যেমন করে বিপদের দিনে পাশে থাকে, ভরসা দেয়, ঠিক তেমনি ভাবেই আমাদের খাইয়ে গিয়েছে। মুগ্ধ অবাক হয়ে মায়ের কথা শুনে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকায় পিছনে দাঁড়িয়ে থাকা মনোজের দিকে। তবে এই কৃতজ্ঞতাটুকু আসল পাওনাদারকে সেটা মুগ্ধ জানলই না, একটু চেষ্টাও করলো না জানার। মনোজ হতাশ হলো ভীষণভাবে, আকবারই কিছু বলল না। তার ম্যাডামটা সত্যি অভাগী, কেউ বোঝে না তাকে। প্রিয়তা সিটের শরীরটা এলিয়ে দিয়ে প্রিয়তা চোখ বন্ধ করে আছে। মনোজ কয়েকবার তাকালো প্রিয়তার ক্লান্ত বিষণ্ণ মুখটার দিকে। মাশাল্লাহ, তার ম্যাডামের রূপের কমতি নেই, অত্যাধিক সুন্দরী উনি। মনোজের তাকিয়ে থাকার মাঝে প্রিয়তা চোখ খুলে তাকাই, মলিন হেসে বলল, জানো মনোজ, মেয়েদের সুন্দর হতে নেই, সুন্দর হতে হয় ওদের ভাগ্য, হতভাগীর আবার সৌন্দর্য। ম্যাডাম, আল্লাহ আপনার সহায় হবে। তার রহমতে আপনি একদিন না পাওয়া সবকিছু পাবেন। আজ আমার বিয়ে হয়েছে মনোজ, আজ আমার কোথায় থাকার কথা ছিল, কোথায় আছি আমি? আমার পাশটায় কে আছে? কেউ নেই, আমার কেউ নেই। আপনার সব আছে ম্যাডাম, বাবা মা স্বামী সবাই আছে। দিন শেষে আমি আছি আপনার বিশ্বস্ত সহকর্মী হিসেবে। কষ্ট পাবেন না ম্যাডাম। অভিমান জমে জমে আমি ব্যথাহীন। হাসপাতালে খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে মুগ্ধ, চোখ তার দূর আকাশে নিবদ্ধ। মনের ভেতর তোলপার ঝোরটা বাইরে কেউ আজ করতে পারবে না। মুগ্ধ হঠাৎ চোখ দুটো বুঝে নিল, তখনই চোখের আরশিতে ভেসে উঠল কারোর মুক্ত ঝরানো খিলখিল হাসি। ওর হাসিতে মুগ্ধ ঘায়েল হয়েছিল। চোখ খুলে তাকাই মুগ্ধ, বুকটা চলে যাচ্ছে ওর। যে বুকে আপনাকে সযত্নে রাখলাম, সেই বুকটাতে তিক্ত কথায় আঘাত করলেন প্রিয়তা। আমি নির্বোধ যে আপনাকে অনেকখানি ভালোবাসি, তবে আজ যখন আমার যোগ্যতা বিচার করলেন তখনই আমার ভালোবাসা প্রশ্নবিদ্ধ হলো। কি যোগ্যতায় ভালোবাসলাম আপনাকে? আজ আপনি আমায় ধমকে খাওয়ালেন, কিন্তু আমি পারিনি স্বামীর অধিকার নিয়ে আপনাকে খেতে বলতে, কারণ আমি তো আপনার কিনা গোলাম। গোলামের কি সাজে মালকিনের উপর অধিকার খাটানো? সাজে না। তবে কি জানেন, অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আপনি আমার বউ হলেন, আমার বউ, মুগ্ধ মাহমুদের বউ। পরদিন সকাল 10টায় প্রিয়তা অফিসে এলো প্রত্যেক দিনের মতো। মনোজও এলো তার ম্যাডামের পিছন পিছন। নতুন প্রোডাক্টের কাজ নিয়ে ব্যস্ত প্রিয়তা টানা 2 ঘন্টা কাজ করলো। টানা কাজ করে ও একঘেয়েমি আসে না প্রিয়তার। তবে মনোজ চোখ মুখ কুঁচকে আছে। কাজের ফাঁকে ফাঁকে 5টা ফোন কল সেরেছে। এক ফাঁকে বউকে একটা কল দিয়ে নিয়েছে। প্রিয়তা এসব দেখেও দেখে না, ও মনোজকে একটু ছাড় দেয়। হাতের কাজটা কমপ্লিট করেই প্রিয়তা চেয়ারে শরীর এলিয়ে দিল। কফি আনবো ম্যাডাম? মনোজ দৌড়ে গিয়ে মিনিট 5 মধ্যে কফি নিয়ে এলো। প্রিয়তা কফিতে চুমুক দিয়ে সরাসরি তাকালো মনোজের দিকে। আজ মুগ্ধ মাহমুদের জয়নিং। জি ম্যাডাম। তো কোথায় সে? হাসপাতাল আছে ম্যাডাম, উনি কাল সারা রাত হাসপাতালে ছিল, তাই আর কি। একটা প্রচলিত প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ব্যাপারটা কিছুটা সেরকম না মনোজ? জি ম্যাডাম। না, আসলে সেরকম কিছু না, আমি এক্ষুনি ওনাকে কল দিচ্ছি। মনোজের কল করার আধা ঘন্টার মধ্যেই মুগ্ধ অফিসে এলো। ওকে নিজের ডেস্কে বসিয়ে দিল মনোজ। কাজগুলো নিজ দায়িত্বে বুঝিয়ে দিল, যেহেতু এক্সপিরিয়েন্স নেই ও।
তাই মনোজ সবটা নিজ দায়িত্বে মুগ্ধকে বুঝিয়ে দিল, সাথে বাকি এমপ্লয়ীদের বলে দিল মুগ্ধকে কাজে সহায়তা করার জন্য। সবটা বুঝিয়ে মুগ্ধের কানের কাছে মুখ নিয়ে শুধু একটা সতর্কবাণী আওড়ালো। মনা, একটু সাবধানে থাইকো, তেরামি কম করো, আর কিছু কমু না। মুগ্ধ অবাক চোখে তাকিয়ে মনোজের কথার মানে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার আগেই মনোজ ছুটল প্রিয়তার কেবিনের দিকে। প্রিয়তাকে অফিস থেকে বেরিয়ে যেতে দেখে মনোজ আবারও সেদিকে ছুটল। ম্যাডাম, আমাকে ছাড়া কোথায় যাচ্ছেন? এখন আমার কোথায় যাওয়া উচিত বলে তুমি মনে করছো মনোজ? মনোজের প্রশ্নের উত্তরে প্রিয়তা যখন প্রশ্ন করে তখন মনোজের হাত পা ঠান্ডা হয়ে আসে। খুবই ভয়াবহ ব্যাপার মনে হয়। এখন প্রিয়তার কোথায় যাওয়া উচিত সেটা ভাবতে ভাবতে কোনো কুলকিনারা পাচ্ছে না মনোজ। তার ভাবনার সুতো কাটে ড্রাইভারের উদ্দেশ্যে বলা প্রিয়তার কথাই। সিটি হসপিটালে নিয়ে চলো। ইস, মনোজের মাথায় এই কথাটা কেন এলো না? প্রিয়তার তো হাসপাতালে যাওয়া উচিত, কারণ তার শ্বশুর যে হাসপাতালে। পুত্রবধূ হিসেবে তো শ্বশুরকে অবশ্যই দেখতে যাওয়া উচিত। মনোজ লজ্জিত ভঙ্গিতে বলল, আসলেই তো আপনার হাসপাতালে যাওয়া উচিত নয়, শুধু ফরজ ম্যাডাম। যতই হোক, আপনার দায়িত্বের মধ্যে পড়ে মুগ্ধর বাবাকে দেখতে যাওয়া। মনোজের কথায় প্রিয়তা কপাল কুঁচকে তাকায়। স্বাভাবিক স্বরে প্রিয়তা প্রশ্ন করল, মুগ্ধর বাবাকে আমার দেখতে যাওয়া উচিত কেন মনোজ? কারণ উনি মুগ্ধর বাবা। তাতে আমার কি? আপনার কিছু না হলে হাসপাতালে কেন যাচ্ছি ম্যাডাম? ডাক্তার জাহাঙ্গীরের সাথে দেখা করতে। মনোজ হতাশ হলো, ভীষণ হতাশ হলো। তার ইতিমধ্যেই প্রিয়তাকে তার কাটা মনে হয়। অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে প্রিয়তা। এই যে এখন কি কারণে ডাক্তার জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে যাওয়ার দরকার পড়ল? এই মেয়ের অপারেশন সাকসেসফুলি হওয়ার জন্য মিষ্টি খাওয়াতে যাবে কি জানি, মাথায় কি চলে। মনোজের এসব চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমে প্রিয়তা সোজা হাঁটা দিল ডাক্তার জাহাঙ্গীরের চেম্বারে। ডাক্তার জাহাঙ্গীরের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে প্রিয়তা। ওর পায়ের কাছে হাঁটু গেড়ে ফ্লোরে বসে আছে ডক্টর জাহাঙ্গীর। ভয় থরথর করে কাঁপছে ডক্টর জাহাঙ্গীর। প্রিয়তা হাতের বন্দুকটা তর্জনী আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, টাকার কাছে তো সব তুচ্ছ ডাক্তার জাহাঙ্গীর। আমি আপনাকে অনেক টাকা দিব, বদলে শুধু আপনার জানটা নিব, কি বলেন? ডক্টর জাহাঙ্গীর এবার কেঁদে ফেল। আমার জানটাই যদি না থাকে তবে টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম? প্লিজ ম্যাডাম, একটু দয়া করুন। টাকার কাছে দয়া, মায়া, মানবিকতা, মূল্যবোধ, বড় বড় বাণী সব বিবর্জিত, তাই না? এমন কিছুই তো বলেছিলেন আপনি। শুধুমাত্র টাকার জন্য পেশেন্টের ট্রিটমেন্ট করেন না। আপনার মতো অমানুষ পৃথিবীর জন্য ক্ষতিকর। ডাক্তারের মতো সেবামূলক পেশাকে আপনারা লাভের ব্যবসা বানিয়ে ফেলেছেন। বেঁচে থেকে কি করবেন? টাকা বুকিয়ে ঝরে পরপারে চলে যান, কবরে চলে যান। ক্ষমা করে দেন ম্যাডাম, ক্ষমা করে দেন। আপনার বিবেককে প্রশ্ন করুন তো, আপনাকে ক্ষমা করা উচিত কিনা? অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ল ডাক্তার জাহাঙ্গীরের চোখ থেকে। আর সে মুখ দিয়ে ক্ষমা চাইল না। মনোজ নরম মনটা আবারও গলে গেল ডাক্তার জাহাঙ্গীরের হয়ে। সে বলল, ম্যাডাম, ওনাকে ক্ষমা করা উচিত। অনুশোচনার চেয়ে বড় কোনো শাস্তি হয় না। উনি অনুশোচনা নিয়ে বেঁচে থাকুক, অনুতাপের আগুনে আজীবন দগ্ধ হোক। প্রিয়তা চোখ তুলে তাকায় মনোজের দিকে। ভয়ে মনোজ মাথা নিচু করে নেয়। আর কোনো কথা না বলে প্রিয়তা উঠে বেরিয়ে যায় ডক্টর জাহাঙ্গীরের কেবিন থেকে। আমি আপনাকে হেল্প করছি মুগ্ধ। এখানে টোটাল অ্যামাউন্ট শো করুন, প্রত্যেকটা ডাটা এন্ট্রি করুন। লিজার কথা অনুযায়ী মুগ্ধ ল্যাপটপে ডাটা এন্ট্রি করছে। কাজের এতটাই বিভোর ছিল মুগ্ধ, খেয়ালে করেনি লিজা ওর একদম কাছে ঘেঁষে এসেছে, একদম গা ঘেঁষে আছে। অফিসের আসা মাত্রই এই দৃশ্যখানা চোখে পড়ল প্রিয়তার। প্রিয়তাকে আগুন চোখের সামনে তাকিয়ে থাকতে দেখে মনোজ চোখ ঘুরিয়ে সেদিকে তাকাতেই কলিজা ধরফর করে উঠল। সেই স্থানকাল ভুলে চিল্লিয়ে উঠল, ও আল্লাহ, কি করছেন এসব? সরুন সরুন লিজাফা, মুগ্ধ সাহেবের ঘাড়ে কেন উঠতে গেলেন? আল্লাহ, বেচারার ঘাড়ে এমনিতেই শনি ঝুলছে, আপনি সেখানে মরার উপরে খাড়াগা কেন হচ্ছেন? মনোজের কথা শুনে অফিসে সবাই হতবাক হয়ে গেছে। লিজা সরার বদলে আরেকটু মুগ্ধের শরীর ঘেঁষে যাই ভয় পাওয়ার ভান করে।
বাপটা এমন মনোজের আচমকা কথা শুনে ভয় পেয়েছে। প্রিয়তার আগের মাত্রা বাড়ল। মনোজের দিকে খেয়ে ফেলা লোক দিয়ে নিজের কেবিনে চলে গেল। মনোজ বিড়বিড় করে বলল, আমার কি দোষ? আমি তো এটাকে শর্তে বলছি, কিন্তু বালটা আরো গিয়ে পড়ছে হেতের উপর। ও খোদা, ম্যাডামের কলেজে আগুন জ্বলছে। আপনি একটু উপর থেকে বরফ ফালান। লিজাকে মুগ্ধ নিজের থেকে সরিয়ে দিল। মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, ঠিক আছেন আপনি? জি, আসলে সরি। মনোজ ভাই এত জোরে চিৎকার করলো, আমি ভয় পেয়ে গেছি। সমস্যা নেই, আপনি এখন নিজের ডেস্কে যান। মুখের সমস্যা নেই বললো, অনেক সমস্যা আছে মুগ্ধর। এই গায়ে পড়া মেয়েটাকে একদম সুবিধার মনে হচ্ছে না। হাবভাব কেমন জানি। একে যথাসম্ভব এড়িয়ে যেতে হবে। মুগ্ধর এসব ভাবনার মাঝেই মনোজ এসে পাশে দাঁড়ালো। ফাইলটা রেডি হলে ম্যাডামকে নিয়ে দেখিয়ে আসুন। যাচ্ছি মনোজ ভাই। শুনুন, ম্যাডামের মেজাজ গরম আছে। আপনি একটু বুঝে শুনে কথা বলবেন মুগ্ধ সাহেব। হালকা মাথা নাড়িয়ে মুগ্ধ ফাইল নিয়ে প্রিয়তার কেবিনে গেল। অনুমতি নিয়ে মুগ্ধ কেবিনে প্রবেশ করলো। প্রিয়তা তখনও রাগে ফোঁস করছে। মুগ্ধকে দেখে রাগটা তত্তর করে বাড়ল। ম্যাম, ফাইল দেখুন, আমি রেডি করেছি। আপনার সাইন লাগবে। হুট করে প্রিয়তার সামনে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিল। পানির গ্লাসের পানিটা ছুঁড়ে মারল মুগ্ধর দিকে। আচমকা এমন কিছু আশা করেনি মুগ্ধ। কয়েক সেকেন্ড হতবিহ্বল হয়ে চেয়ে রইল সে। প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। মুগ্ধ মুখ খোলার আগে প্রিয়তা কটাক্ষ করে বলল, এটা কোনো ভাতের হোটেল নয়। তুমি দাঁড়িয়ে আছো জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। তোমার সাহস কি করে হলো এমন একটা নোংরা পোশাকে আমার সামনে দাঁড়ানোর? এক্ষুনি এই নোংরা পোশাক চেঞ্জ করবে। কিভাবে করবে সেটা জানতে চাই না। শুধু 15 মিনিট দিলাম, তার মধ্যে এই পোশাক চেঞ্জ করে আসবে। মনোজ মাত্র এসেছিল। এসব কাহিনী দেখে কাছের দরজায় নিজের মাথা ঠুকলো। তার কাটা ম্যাডাম, আপনি আসলেই পাগল। সোজা জিনিস উল্টো পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে করেন। হায় আল্লাহ, তাই তো সবাই আপনাকে ভুল বুঝে। আপনার সাহস কি করে হয় আমার পোশাক নিয়ে কথা বলার? আমি এমন পোশাক পরেই অভ্যস্ত। করব না চেঞ্জ? কি করবেন? মুগ্ধর কথায় মনোজ লাফিয়ে উঠল। এই বান্দা খেপছে, কাম সারছে, এক্ষুনি যুদ্ধ শুরু হবে। প্রিয়তা কঠিন চোখে তাকায়। এই ছেলের অবাধ্যতা ওকে আরো রাগিয়ে তুলছে। এরই মধ্যে মনোজ এসে মুগ্ধটাকে টানতে টানতে কেবিনের বাইরে নিয়ে গেল। মুগ্ধকে নিয়ে অফিসের পাশে শপিং মলে গেল মনোজ। মুগ্ধ সাহেব সাপের মতো ফোঁস করছেন। কখন যে নাগিনী রূপ নিয়ে মনোজকে একটা বিষাক্ত সবল মারে সেই ভয়ে আছে। তাই মিনমিন করে বলল, সাপের মতো ফোনা তোলা বন্ধ করুন। আপনি তো চাইলে নাগিনী রূপে ধারণ করতে পারবেন না। মনোজ ভাই, আমার কান কালা নয় মুগ্ধ সাহেব। আমার সরঞ্জাম সব ঠিকঠাক। আপনার সব ঠিক আছে তো? আসলে আমি ভয়ে আছি আপনি কখন মানুষ থেকে সাপে রূপান্তরিত হন, নাগিনী সাপ। জেন্ডার ঠিক করুন তো। তখন থেকে কি নাগিনী নাগিনী বলে যাচ্ছেন? আমি নাগিনী হতে যাব কেন? নাগিনী তো আপনার ম্যাডাম। ঠিক ঠিক, উনি নাগিনী আর আপনি নাগ। দুই নাগিনীর সংঘর্ষে আমার সর্বনাশ। আপনি আমায় নিয়ে এখানে কেন এলেন? আমি ড্রেস চেঞ্জ করব না। প্লিজ মাথা ঠান্ডা করুন। এই ভেজা পোশাকে থাকলে অসুস্থ হয়ে যাবেন। আপনার এখন অনেক দায়িত্ব মুগ্ধ সাহেব। আপনি অসুস্থ হলে আপনার পরিবারের কি হবে? আমি বাসায় যাচ্ছি। হাতে অফুরন্ত সময় নেই। 15 মিনিট মধ্যে 5 মিনিট শেষ। আমার কাছে টাকা নেই মনোজ ভাই। নতুন পোশাক নেওয়ার মতো টাকা এখন আমার কাছে নেই। আমি আপনাকে গিফট করব মুগ্ধ সাহেব। ভাই বলে তো সম্বোধন করছেন, না হয় বড় ভাই হিসেবে গিফট করলাম। কোন আনন্দে গিফট করেছেন সেটা আগে শুনি। আপনার বিয়ের আনন্দে। ওইটা বিয়ে ছিল? হ্যাঁ, ওটা বিয়ে ছিল। পৃথিবীর বুকে বিরল বিয়ে। আর এমন বিরল বিয়ে সাক্ষী হতে পারে আমি খুবই আনন্দিত। সে আনন্দে আপনাকে এই শার্ট প্যান্ট গিফট করছি। অনুগ্রহপূর্বক আমার উপহার গ্রহণ করে নিজের সাথে আমাকেও রক্ষা করুন। সিডর আইলো হাত থেকে। বলেই ঠিক করে হেসে দিল মনোজ। তার সাথে মলিন হাসলো মুগ্ধ। 15 মিনিটের কথা থাকলো। মনোজ আর মুগ্ধ দাঁত বের করে হাসতে হাসতে আধা ঘন্টা পর অফিসে আসলো। মুগ্ধ আবারও ফাইলটা নিয়ে প্রিয়তার কেবিনে গেল। সেখানে আগে থেকেই মনোজ
উপস্থিত ছিল। কালো শার্টটা ফর্সা শরীরে বেশ মানিয়েছে। প্রিয়তা যেন চোখ সরাতে চেয়েও পারল না। মুগ্ধ সাহেবের মুগ্ধতায় ডুবে গেল প্রিয়তা। আমাকে না দেখে ফাইলটা দেখলে উপকৃত হতাম ম্যাম। মুগ্ধের এমন কথায় ঠোঁট চেপে হাসছে মনোজ। লজ্জা পেল প্রিয়তা, তবে সেটা প্রকাশ না করে ধমকে বলল, তোমার মুখ বেশি চলে। সেম টু ইউ ম্যাম। ইডিয়েট। জাদ্রেল মহিলা। কি বললে তুমি আমায়? এক কথা আমিও 2 বার বলিনি। শুনতে পেয়েও না বোঝার ভান করলে আমি দুঃখিত। তোমার মুখ আমি ভেঙে দিব। আমি কি বসে থাকবো নাকি? আপনার হাতটা দিব না ভেঙে? তাছাড়া স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ। ও আল্লাহ, স্বামী হও নাকি তুমি আমার? হয়তো বেয়াদব বউ, আমি আপনার স্বামী হই। 1 বছরের কন্ট্রাক্টের স্বামী, 10 লাখ টাকা বিনিময়ে কেনা স্বামী। অস্বীকার করতে পারবেন? না, প্রশ্নই ওঠে না অস্বীকার করার। করলে তো আপনি লস। মুগ্ধের কথার বিপরীতে আর কিছু বলল না প্রিয়তা। ফাইল দেখায় মনোযোগ দিল। তবে মনোজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে এই টম অ্যান্ড জেরি দুটো কিভাবে একসাথে থাকবে। যেভাবে ঝগড়াঝাটি করছে, এদের সংসার দেখার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে মনোজের। তুমি বোঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বোঝনি, বোঝনি। কখনো যদি আনমনে চেয়ে আকাশের পানে আমাকে খোঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালো বাসো। আমি প্রতি রাত, হ্যাঁ প্রতি রাত, খুব অজানায় কত অভিমান করে বসি তোমায় ভেবে। আমার অযথা সব লেখা গান, সব সুরে মন করে উচ্চাতন, তুমি বোঝনি কেন আমাকে। গানের লাইনগুলো স্পষ্ট জানান দিচ্ছিল প্রিয়তা অভিমানী ও বলেনি কেউ বোঝেনি। প্রিয়তার ভালোবাসা বোঝেনি কেউ। এই যে চোখের সামনে থাকে তাও বুঝতে পারছে না। এই ছেলে কি কোনোদিনও বুঝবে না? আল্লাহ মালুম। এসব ভেবেই মনোজ কাছের দরজা গলি তাকায় সামনে মুগ্ধর দিকে। ও হেসে হেসে কি জানি বলছে লিজাকে। এই দৃশ্যখানা সহ্য করতে পারে না প্রিয়তা, আর মুগ্ধ সেটাই করে বারবার। যদিও স্বাভাবিকভাবেই কথা বলে সেটা মনোজ জানে, তবে এসব প্রিয়তা সহ্য করতে পারে না। ম্যানেজারের ভাবনা চিন্তার মধ্যে প্রিয়তা বলে ওঠে, মুগ্ধর জন্য কেবিনের ব্যবস্থা করো মনোজ। মাথা নাড়িয়ে মনোজ দ্রুত বেরিয়ে গেল। গিয়ে কাজের বাহানায় মুগ্ধকে নিয়ে এলো প্রিয়তার কেবিনে। ওর সামনে চেয়ারে বসতে বলে বলল, ফাইলগুলো চেক করুন মুগ্ধ সাহেব। আমার ডেস্কে নিয়ে যাচ্ছি। এখানে বসেই করুন। মনোজের দিকে কপাল কুঁচকে তাকিয়ে মুগ্ধ একটা ফাইল হাতে নিল। একবার আর চোখে প্রিয়তাকে দেখে নিল। চোখ মুখ গম্ভীর করে ল্যাপটপে কাজ করছে। মনোজ গিয়ে প্রিয়তার পাশে দাঁড়ালো। বিড়বিড় করে বলল, এনে দিয়েছি আপনার শান্তিকে, উনি সামনেই থাক আর আপনিও শান্ত থাকুন। তখনই কেবিনে প্রবেশ করলো ফয়সাল জামান। ওনাকে দেখে মনোজের গলা শুকিয়ে এলো। নিশ্চয়ই আজ আবার বাপ মেয়ের মধ্যে যুদ্ধ লাগবে। এক্ষুনি কেবিন খালি করো। মনোজার মুগ্ধ চলে যাওয়ার আগে প্রিয়তা আদেশের স্বরে বলল, মনোজ চুপচাপ নিজের কাজ করুন। মুগ্ধ চুপচাপ নিজের কাজ করুন। মনোজ যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। তো মিস্টার জামান, আপনি এখানে কেন? প্রিয়তা, বাবা হই আমি তোমার। কে মানে আপনাকে বাবা হিসাবে? বাড়াবাড়ি করো না। কার সাথে অসভ্যতা তুমি করছো? আমি ফয়সাল জামান, তোমার জন্মদাতা। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আমার অফিসে কেন এসেছেন সেটা বলুন।
বিয়ের জন্য রাজি কেন হচ্ছ না তুমি? বয়স দেখেছো? বিয়ে, তাও আবার আপনার পছন্দের ছেলেকে? আর ইউ ম্যাড? বিয়ে তোমাকে করতেই হবে, তাও আমার পছন্দের ছেলেকে। এটাই ফাইনাল। ফাইনাল করার আপনি কে? প্রিয়তা, বাবা হই আমি তোমার। হাসলো প্রিয়তা, বিদ্রুপের হাসি। লজ্জা করে না নিজেকে আমার বাবার পরিচয় দিতে? আপনি আর আপনার স্ত্রী আমার কেউ হন না। মুখে যে বাবা বলি আওড়াচ্ছেন, কি করেছেন বাবা হিসেবে আমার জন্য? আপনার আমার শৈশব নষ্ট করে দিয়েছেন। আপনারা থাকতেও আমি এতিমের মতো বড় হয়েছি। দাদা ভাইয়ের কাছে আমাকে রেখে আপনারা নিজেদের নিয়ে ভেবেছেন, আমার কথা কখনো ভাবেননি। 7 বছর বয়সে দাদা ভাই আমাকে রেখে চলে গেল। তারপর বাড়ির কাজের লোকেদের কাছে বড় হয়েছে আমি। নিজের সাথে লড়াই করতে করতে আমার শৈশব কৈশোর কেটে গেল। আমি জানি না মায়ের ভালোবাসা কেমন, বাবার স্নেহ কেমন হয়। সে আমি কেন মানবো আপনাদের বাবা মা হিসেবে? লজ্জিত আর বিব্রত বোধ করলো ফয়সাল জামান। নিজেদের নিয়ে এতটাই মগ্ন ছিল ওনার, কখনো ভাবেনি প্রিয়তাকে নিয়ে। ওনারা স্বামী স্ত্রী নিজেদের প্রাধান্য দিতে গিয়ে নষ্ট করে দিয়েছে প্রিয়তার শৈশব কৈশোর। এখন বড় আফসোস হয়, একমাত্র সন্তান তাদের বড্ড অনাদরে মানুষ হয়েছে। ফয়সাল জামান গিয়ে প্রিয়তার মাথায় হাত রাখলেন। প্রিয়তা শক্ত, আরো বেশি শক্ত হয়ে রইল। বলবো না ভুল করেছি, সত্যিটাই বলবো। বড় অন্যায় করেছি তোমার সাথে, বড্ড অন্যায় করেছি। এই যে মায়ের ভালোবাসা, বাবার স্নেহ যা তুমি পাওনি, সেটা দেওয়ার জন্য এখন আমরা প্রতি মুহূর্তে তর পাচ্ছি। মিষ্টি কথায় আমাকে ভোলাতে পারবেন না মিস্টার জামান। আমি কারোর হাতের পুতুল হব না। আমার সিদ্ধান্ত জানালাম, বাকিটা তোমার ইচ্ছা। একদিন বাড়িতে এসো, তোমার মা রোজ অপেক্ষায় থাকে, তোমার খুশি হবে সে। বলে ফয়সাল জামান বেরিয়ে গেল, রেখে গেল এক ভাঙ্গাচোরা প্রিয়তাকে। প্রিয়তা কান্না আটকানোর চেষ্টায় আছে, চোখ দুটো লাল হয়ে আছে। মনোজের নরম হৃদয়খানি হাহাকার করে উঠল তার ম্যাডামের জন্য। তবে আজ প্রিয়তার অসহায়ত্ব দেখে বিদ্রুপ করে উঠল মুগ্ধ। নিজে বিয়ে করে কারো হাতের পুতুল হতে পারবেন না। আমাকে তো ঠিকই আপনার হাতের পুতুল বানিয়ে রেখেছেন। অবিবাহিত নাকি আমি যে আবার বিয়ে করবে? বিয়ে হয়েছে নাকি আপনি একটা ব্যাটারি চালিত পুতুল কিনে নিয়েছেন, আপনার ইশারায় নাচানো পুতুল। সেদিন সুযোগ নিলেন আমার অসহায়ত্বের, তারপর যখন তখন ইচ্ছে মতো অপমান করেছেন, কথায় কথায় ছোট করেন আমায়। তবে আর মাত্র 6 মাস, তারপর আমি মুক্ত হব। আপনি নামক মানুষটার থেকে মুক্তি পাবে আমি। মুক্তি পাবে না তুমি। আপনার 10 লাখ টাকা আপনাকে ফেরত দিয়ে মুক্ত হব আমি। এই স্বপ্ন দেখতে থাকো, আজীবনে মুক্তি মিলবে না তোমার। হৃদয়হীন পাষাণ আপনি। আসলে বাবা মা বিহীন, পরিবার বিহীন হলে যা হয়। নিজের মা বাবার প্রতি যার কোনো মায়া মমতা নেই, তার কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায়? হুট করে কথাটা বলে মুগ্ধ থামে। একটু বেশি বলে ফেলেছে, পরিবারের বিষয়টা না টানলেই হতো। প্রিয়তা নিশ্চিত নিষ্ক্রিয় হয়ে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর বেরিয়ে যায় অফিস থেকে। আজ বড় ধাক্কা খেয়েছে সে। মনোজ এখন ওঠাই দাঁড়িয়ে রইল, ছুটল না আজ প্রিয়তার পিছু। জল জল চোখে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। থম মেরে বসে আছে মুগ্ধ। ও বলল ও প্রিয়তাকে কি বলল ও এমন কথা? মন থেকে তো বলেনি কথাটা। খামচে ধরল নিজের চুল, উঠে যেতে নিলে মনোজকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। মনোজ ভাই, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার ম্যাডামের সাথে যাননি কেন? আপনি বড় অকৃতজ্ঞ মুগ্ধ সাহেব। শুধু আপনার অসহায়ত্বের সুযোগ নেওয়াটা দেখলেন, উপকার যে করলো তা দেখলেন না। ওই সময়টায় ম্যাডাম পাশে না দাঁড়ালে কি হতো একটু চিন্তা করুন তো। পরিস্থিতি আমাদের কত কিছু করতে বাধ্য করে, তা যদি বুঝতেন। যার পরিবার নিয়ে এত কথা শোনালেন, সে মানুষটার ভিতরে কি পুষে তা বুঝলেন না। ওনার জখমে আরও জখম করে দিলেন। ম্যাডামের মা বাবা তাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিল, এখানে ওনার দোষটা কোথায় ছিল? আমি ওভাবে বলতে চাইনি মনোজ ভাই, বিশ্বাস করুন, ওভাবে বলতে চাইনি আমি। মুখ ফসকে কথা টানে বলে ফেলেছি। ভালোবাসা হলো সবচেয়ে বড় দুর্বলতা, আর সে দুর্বলতা আমাকে থামিয়ে দিল। নয়তো আমি আপনাকে জবাব দিতাম মুগ্ধ সাহেব।
বলেই মনোজ কেবিন থেকে বেরিয়ে গেল। মুগ্ধ অসহায় চোখে তাকিয়ে রইল মনোজের যাওয়ার দিকে। অফিস থেকে আসার পর থেকে মুগ্ধ আর রুম থেকে বের হয়নি, ড্রেসও চেঞ্জ করেনি, একইভাবে বসে আছে সে। ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি করে প্রিয়তাকে এতগুলো কথা শোনালো সে? সবচেয়ে দুর্বল জায়গায় মুগ্ধ আঘাত করেছে, যেটা একদমই উচিত হয়নি। এই অনুতাপের ভেতরটা চলে যাচ্ছে। প্রকৃতিতে তখন ঝড়ের তাণ্ডব চলছে, তার চেয়ে দ্বিগুণ ঝড় হচ্ছে মুগ্ধর মনে। দিকদিশা না পেয়ে মুগ্ধ লুটিয়ে পড়ল স্রষ্টার নিকট। ও খোদা, আমার দ্বারাই কেমন ভুল হলো। আপনি তো জানেন আমি তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। লুকিয়ে চুরিয়ে আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাকে আমি বড় আঘাত করে ফেলেছি। উনি ছোটবেলা থেকে পায়নি পরিবারের ভালোবাসা, সেখানে তো তার দোষ নেই। উনার সকল না পাওয়া ভালোবাসা উনি ফিরে পাক, এই বান্দার আরজি কবুল করুন মাবুদ। আমি তাকে এভাবে আঘাত করতে চাইনি। ও মাবুদ, ক্ষমা করুন আমায়। আমার মুখ থেকে বের হওয়া কটু কথার জন্য ক্ষমা করুন। ম্যাডাম, এই ঝড় বৃষ্টির মধ্যে আর কতক্ষণ রাস্তায় থাকবেন? প্লিজ ম্যাডাম, বাসায় ফিরে যান। বাইরের ঝড়টা তো থামে মনোজ, ভেতরের ঝড়টা থামে না, উল্টো তাণ্ডব চালিয়ে যাচ্ছে অনবরত। ম্যাডাম, উনি কথার টানে বলে ফেলেছে, স্বইচ্ছে বলেনি। প্রিয়তা চোখ বন্ধ করে এই প্রসঙ্গে আর কিছু শুনতে বা বলতে ইচ্ছুক না। মরিয়ম বেগম সকলকে নাস্তা পরিবেশন করছে, মুগ্ধর মুখ থমথমে হয়ে আছে। মুনিয়া পাশে বসে বড় ভাইকে এটা সেটা বলছে, মুগ্ধ হুহা করে উত্তর দিচ্ছে। অফিসে কাজের প্রেশার আছে বোধহয়, তাই মরিয়ম বেগম চোখ ইশারা দিয়ে মুনিয়াকে থামতে বলল। মায়ের ইশারা পেয়ে থেমে গেল মুনিয়া। হঠাৎ মুগ্ধের চোখ পড়ল মরিয়ম বেগমের হাতের দিকে। আম্মা, আপনার হাতে এই বালাজোড়া? হ্যাঁ, তোর আব্বার দেওরার বালা। আম্মা, এগুলো? তুই তো আবার এগুলো এনে দিয়েছিস বা? আমি তো ভাবতেই পারিনি এই বালাগুলো আবার পরতে পারবো। কিন্তু আম্মা, আমি কখন আনছি? কাজের প্রেসারে কি তুমি সব ভুলে গেছো ভাইয়া? তুমি একটা লোকের হাতে পাঠালে কালকে। বলতে বলতেই উনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। স্বামীর দেওয়া প্রথম উপহার, অনেক আবেগ মিশে আছে এই বালাগুলোর সাথে। মুগ্ধ অবাক হয়ে গেছে। সে তো এই বিষয়ে কিছুই জানে না। মুগ্ধ কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। মুনিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। নিজাম মাহমুদ দাঁড়িয়ে আছে। উনি ভেতরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়ল। আমাকে মাফ করে দেন ভাই, আমি বড় অন্যায় করেছি। মুখ ধরে আমি যে অহংকারে অন্ধ হয়ে গেছি, নিজের রক্তের সাথে বেমানি করেছি, শাস্তিও পেয়েছি রে। আজ আমার কিছু নেই, আমি যে বড় নিরুপায় হয়ে এসেছি। আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি চাচা? আপাতত মাথার উপরে একটা ছাদের ব্যবস্থা করে দে। তোর চাচি সামিয়া নিচে দাঁড়িয়ে আছে, নিহাল পাগলের মতো একটা কাজ খুঁজছে। ও একটা কাজ পেয়ে গেলেই আর তোর সাহায্য করতে হবে না। মরিয়ম বেগম আর মুনিয়া ছুটে গিয়ে নিজাম মাহমুদের স্ত্রী আর মেয়েকে নিয়ে এলো। মুগ্ধ ছোট্ট একটা বাসার খোঁজ লাগালো এলাকার মধ্যেই, কারণ মুগ্ধদের বাসার বাড়তি 4 জনের থাকা প্রায় অসম্ভব। এসবের মধ্যেই আজ মুগ্ধের অফিসে আসতে দেরি হলো। ও আসতেই মনোজ এসে পাশে দাঁড়ায়। কিছু না বলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মুগ্ধর দিকে। আপনি সব সময় এভাবে কি দেখেন মনোজ ভাই? ভাগ্যবান মানুষ দেখছি। ভাগ্যবান মানুষ? সেটা কে? আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন। উপহাস করলেন? মানুষ যেমন নিজের মূল্যবান ধনরত্ন বহু যত্নে লুকিয়ে চুরিয়ে রাখে, তেমনি কেউ তার হৃদয়ে খুব সযত্নে তালা করে রেখেছে আপনাকে মুগ্ধ মাহমুদ। মানুষটাকে খুঁজে নিতে পারলেই বুঝতে পারবেন আপনি কতটা ভাগ্যবান। মানুষ কে বলুন তো? ঠেকা পড়ছে আমার, আপনাকে সাহায্য করতে গিয়ে নিজের কবর করি। বলেই মনোজ চলে গেল। মুগ্ধ ভাবতে বসলো, কার কাছে এতটা মূল্যবান? প্রিয়তা নয়তো? পর মুহূর্তে নিজের ভাবনার উপর বিরক্ত হলো। প্রিয়তা ভালোবাসবে ওকে, তাহলে তো হতোই। ওই রমণীর কথার ধরনে বোঝা যায় মুগ্ধকে 2 চোখে দেখতে পায় না। তাহলে কে? লিজা? ওর নাম মনে আসতেই মুগ্ধর চোখ মুখ কুঁচকে নিল। বিড়বিড় করে বলল, ওয়া মাবুদ, এই মেয়েরে দেখলেই শরীর জ্বলে যায়। কি পোশাক আশাকের ব্যবহারে ছিরি, ইয়াক ইয়াক। এর থেকে তো আমার সিনিয়র প্রিয়তা আফা
ভালো আছে, একটু কাঠখোট্টা রাগী, তবে সুন্দরী শালীন, আমার সুন্দরী সিনিয়র বউ। বলে মুগ্ধ ফিক করে হেসে দিল। প্রিয়তা তাকিয়ে আছে মনিটরের দিকে। স্ক্রিনে মুগ্ধকে হাসতে দেখে প্রিয়তার ঠোঁটের কোনো মৃদু হাসি ফুটে ওঠে। মানসপটে ভেসে ওঠে ভার্সিটি লাইফের কিছু দৃশ্য। এই হাসিটার প্রেমেই তো পড়েছিল প্রিয়তা। জুনিয়র জানতে পারে, কিছুদিন নিজেকে সামনে নিলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। লুকিয়ে চুরিয়ে দেখতো মুগ্ধকে, একটু একটু করে গভীরভাবে আটকে গেছে মুগ্ধের মুগ্ধতায়। আজও সে একইভাবে আটকে আছে প্রিয়তা। যতদিন যাচ্ছে প্রিয়তার ভালোবাসার প্রগাঢ়তা বৃদ্ধি পাচ্ছে। ভালোবাসি মুগ্ধ মাহমুদ, ভালোবাসি মুগ্ধ মাহমুদ, ভীষণ ভালোবাসি তোমাকে। কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ছাড়ছি না। মুগ্ধ ফাইলটা নিয়ে নিজের কেবিন থেকে বের হলো। গন্তব্য প্রিয়তার কেবিন। হুট করে লিজা দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ল মুগ্ধের ওপর। আচমকা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না মুগ্ধ। টাল সামলাতে না পেরে পড়ে যায় লিজার কোমরে। অল্প সময়ের মধ্যে মুগ্ধ হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। নিজে থেকে সরিয়ে দেয় লিজাকে। এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয় মুগ্ধ। মেয়েটার পোশাকের অবস্থা খুবই বিব্রতকর। মেয়েটার পোশাকের অবস্থা খুব বিব্রতকর। সরি মুগ্ধ, আমি আসলে ইটস ওকে। ছোট্ট কথায় মুগ্ধ ওকে পাশ কাটিয়ে চলে যায়। প্রিয়তার চোখ মুখ কঠিন ধোয়া ওঠা মগটির দিকে তাকিয়ে আছে। মনোজ মাত্রই কফিটা বানিয়ে নিয়ে এসেছে। মুগ্ধ অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করলো। প্রিয়তা ডান পাশে দাঁড়িয়ে ফাইলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মার্ক করে সেগুলো বুঝিয়ে বলতে লাগলো। তবে প্রিয়তার নজর সেদিকে নেই, ও তাকিয়ে আছে মুগ্ধের ডান হাতের দিকে। প্রিয়তা অন্যমনস্ক দেখে মুগ্ধ ডাকলো, ম্যাম, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? হুট করেই উঠে দাঁড়ালো প্রিয়তা। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুগ্ধ ডান হাতটা গরম কফির মধ্যে ডুবিয়ে দিল। চিৎকার করে উঠল মুগ্ধ। সেদিকে পাত্তা না দিয়ে প্রিয়তা হেসে বলল, বৈধতা থাকা সত্ত্বেও যে হাতের স্পর্শ আমি পাইনি, সে হাত অন্য নারীর কোমর স্পর্শ করলো কি করে? বেশি ছাড় দিয়েছি বলে কি অন্য নারীর কোমর পর্যন্ত চলে গেছে হাত? মুগ্ধর সহ্য শক্তির বাইরে ছিল কফির উষ্ণতা, তার উপর প্রিয়তার এমন কথা। হাতটা জ্বলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে ধরল। মনোজ এখনো বোকার মতো তাকিয়ে আছে। কি ঘটছে তা ক্যাবলার মতো তাকিয়ে দেখছে। কফির মাকে শুধু মুগ্ধের নয়, প্রিয়তার হাতও চুবিয়ে রাখা। মুখে তর্ক করলে দুজনের চোখ থেকে পানি পড়ছে, সাথে প্রিয়তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। মনোজের নরম মন ভেতর থেকে চিৎকার করে বলল, তার কাটা প্রিয়তা। মুগ্ধের হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে মনোজ। মুগ্ধের ফর্সা মুখ লাল হয়ে আছে, শরীর কাঁপছে রাগের প্রভাবে। মোমেল্লা খুব ভয়ঙ্কর মুগ্ধ সাহেব। মুগ্ধ চোখ মুখ খিচিয়ে গালি দিয়ে বসল। জিভ কাটে মনোজ। বউ আবার শালি হয় কেমনে? সম্পর্ক বুঝেন না মিয়া? তাছাড়া আমার ম্যাডাম ভালোবাসতে জানে। হয়তো ওনার ভালোবাসার ধরনটা অন্য সকলের মতো নয়, তবে উনি গভীরভাবে ভালোবাসতে জানে। ছেলেটার হাতে ব্যান্ডেজ দেখে মরিয়ম বেগম আটকে উঠল। মায়ের এমন অস্থিরতা দেখে মুগ্ধের মনটা ছটফট করে উঠল প্রিয়তার জন্য। হাত তো প্রিয়তারও পুড়েছে। ওই জিদ্দি মেয়েটা তো ব্যান্ডেজও করেনি। মুগ্ধ যেমন ঘরে ফিরে মায়ের ভালোবাসাটুকু পাচ্ছে, সেটাও পাবে না মেয়েটা। ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুগ্ধর। মরিয়ম বেগম বিস্ময়কর দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। মুগ্ধ চোখে হাসে। ছেলের হাসির মানে বুঝতে খুব একটা সময় লাগে না মরিয়ম বেগমের। একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রিয়তার। নাওয়া খাওয়া ভুলে পড়ে আছে কাজ নিয়ে। মুগ্ধর সাথে সেদিনের পর থেকে আর খারাপ ব্যবহার করেনি। একদম শান্ত হয়ে আছে প্রিয়তা। এতে করে মুগ্ধের শান্তি লাগছে না। ও চাইছে প্রিয়তা ওর সাথে ঝগড়া করুক, খারাপ ব্যবহার করুক, কিন্তু এমন চুপচাপ প্রিয়তাকে দেখে মুগ্ধের মনের অশান্তি বেড়ে যাচ্ছে। শেষমেশ মুগ্ধ ধরল মনোজকে। আপনার ম্যাডামের কি হয়েছে মনোজ ভাই? কি হবে? কিসের কথা বলছেন মুগ্ধ সাহেব? কেমন চুপচাপ হয়ে আছে? তাতে তো আপনারই ভালো। উনি জ্বালাময়ী রূপে এলে তো ঝড় আপনার উপর দিয়েই যাবে। সেটাই তো ভালো ছিল, এত চুপচাপ তো মেনে নেওয়া যাচ্ছে না। কি ব্যাপার বলুন তো? মুখের উপর তর্ক করতে পারছেন না, তাই ভালো লাগছে না? মুখের উপর তর্ক করাটাই দেখলেন, বুকের ব্যথাটা দেখলেন না? কপালে 3টা ভাঁজ ফেলে তাকায় মনোজ। কণ্ঠে গম্ভীরতা ঠেলে জিজ্ঞেস করলো,
ম্যাডামের জন্য আপনার বুকে ব্যথা হয় বলেন কি? কানে কি ঠিক শুনলাম? মুগ্ধ দুষ্টামির স্বরে বলে। হয়তো বড্ড বুকে ব্যথা হয় একমাত্র বউয়ের জন্য। যতই হোক বউ তো। ধুরো মিয়া, মজা করেন না তো। আমি সিরিয়াসভাবে আরেকটুর জন্য অ্যাটাক খাইনি। আপনাদের দুজনের চিন্তা একদিন আমি নির্ঘাত পটল তুলব। মনোজ কথা শুনে হেসে দিল মুগ্ধ। মনোজের কাঁধ জড়িয়ে ধরলো, বলল, চলেন না মনোজ ভাই, আপনার ম্যাডামকে একটু জ্বালিয়ে আসি। জেসি বাগানির সামনে পড়ার এত পিতলা শখ কেন হলো মুগ্ধ সাহেব? কেন হলো তার উত্তর আমারও জানা নেই, চলুন তো। মনোজের পেছন পেছনে মুগ্ধ গেল প্রিয়তার কেবিনে। মুগ্ধ যাওয়ার আগে লাঞ্চ বক্সটা হাতে নিয়ে নিল। মনোজ অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করে দেখলো প্রিয়তা চোখ বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে রেখেছে। সেভাবে থেকেই বলল, এক মগ কফি নিয়ে এসো তো, যন্ত্রণায় মাথা চিড়ে যাচ্ছে মনোজ। মনোজ যেতে নিলে মুগ্ধ ওর হাত ধরে আটকে দিল। মনোজ ফিস ফিস করে বলল, কি হলো? আমাকে আটকালেন কেন? আপনি আপনার কাজ করুন না, আমি ম্যাডামের জন্য কফি নিয়ে আসি। এখন কফি আনতে হবে না, উনি আগে লাঞ্চ করবে। ম্যাডাম অফিসে লাঞ্চ করে না। আজ করবে। আপনি দুটো প্লেট নিয়ে আসুন। নিজেও মরবে, আমাকেও মারা খাওয়াবে। গজগজ করতে করতে মনোজ গেল প্লেট আনতে। প্রিয়তা এখনো চোখ বন্ধ করে আছে। মুগ্ধ নিঃশব্দে চেয়ার টেনে বসলো। সাথে সাথে প্রিয়তা চোখ বন্ধ অবস্থায় নড়েচড়ে একটু শ্বাস টানে। মুগ্ধ খুব একটা দামি পারফিউম ব্যবহার না করলেও সেটা ব্যবহার করে, সেটাই প্রিয়তার বড্ড ভালো লাগে। কম দামি পারফিউমটার ঘ্রাণ টেনে নিল। মুগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্নেহর বইয়ের দিকে। দুর্দান্ত সুন্দরী মুগ্ধের বস রূপী স্নেহর বউটা। হুট করে চোখ খুলে তাকাই প্রিয়তা। মুগ্ধের চোখে দৃষ্টি স্থির করে ঠান্ডা গলায় প্রশ্ন করে, কি চাই? যা চাই দিবেন। আমার থেকে মুক্তি ব্যতীত তোমার সব চাওয়া জায়েজ। মুগ্ধ তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। স্বাভাবিক কথাটাই কি গভীর সম্মতি ছিল প্রিয়তার। মুগ্ধের সব চাওয়া জায়েজ, বৈধ সম্পর্ক তাদের। এখন কি মুগ্ধ চাইবে তার ভালোবাসাকে, নাকি প্রিয়তাকে আরেকটু শাস্তি দিবে? নিজের ভেতরের আকুলতাটুকু চেপে মুগ্ধ কটাক্ষ করে বলল, আপনার 1 বছরের কন্ট্রাক্টের স্বামী চাই তার স্ত্রীর সাথে একবেলা লাঞ্চ করতে। এতটুকু চাওয়া তো জায়েজ। প্রিয়তা তাকিয়ে আছে শীতল চোখে। স্ত্রীর শব্দটা তার নিউরনে নিউরনে প্রতিধ্বনিত হচ্ছে। কেন হচ্ছে? মুগ্ধ বলল তাই। কিন্তু মুগ্ধ না স্বীকার করলেও তো সে তারই স্ত্রী। তবে কেন মুগ্ধর মুখে স্ত্রীর শব্দটাই অনুভূতিরা উস্কানি দিচ্ছে? প্রিয়তার ভেতরটাকে আরেকটু উস্কে দিতে মুগ্ধ আবারও বলল, কি হলো কন্ট্রাক্টের বউ, রাখবেন না আপনার কন্ট্রাক্টের স্বামীর চাওয়াটুকু? আবার আরেকটা আবেগময় ডাক। প্রিয়তাকে অনুভূতির জাতকলে পিষ্ট করার খেলায় নেমেছে মুগ্ধ মাহমুদ। এবারও বউ ডাকটা একেবারে ধরাশায়ী করে দিল রমণীটিকে। কঠিন হৃদয়ে তলপার ঝড় তুলে দিয়েছে। এই ভোতা অনুভূতি নিয়ে প্রিয়তা কিছু মুখে বলল না। ততক্ষণে মনোজ দুটো প্লেট নিয়ে এলো। নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে মুগ্ধ দুটো প্লেটে খাবার নিল। মধ্যবিত্ত বাড়ির সাধারণ রান্না, এক রকমের ভর্তা, সাথে মিক্সড সবজি আর মাছের ঝোল। মুগ্ধ পটাপট 2 লোকমা মুখে তুলে নিল। প্রিয়তা তাকিয়ে আছে প্লেটের খাবারের দিকে। মুগ্ধের মুখের খাবারটা চিবুতে চিবুতে বলল, মধ্যবিত্তদের খাবার খেতে বুঝি রুচি হচ্ছে না কন্ট্রাক্টের বউ? একটা চামচ নিয়ে আসো মনোজ। হাত দিয়ে খান। গরিবের খাবার বড়লোকি চামচ দিয়ে খেয়ে মজা পাবেন না। মুগ্ধের খোঁচানো কথা শুনে প্রিয়তা নিজের ডান হাতটা সামনে ধরলো। পুরো হাত ব্যান্ডেজ করা। সেটা দেখে মুগ্ধ মুখ কুঁচকে নিল। কার রাগ নিজের হাতের উপর দেখিয়েছে আল্লাহ মালুম। খালি লাঞ্চ বক্সে নিজের এটো হাত ধুয়ে নিল মুগ্ধ। চেয়ারটা টেনে প্রিয়তার পাশে বসে ওর প্লেটে হাতে তুলে নিল। ভর্তা দিয়ে ভাত মেখে লোকমা তুলে দিল প্রিয়তার মুখে। কি সহজ সাবলীল ভাবে মুগ্ধ প্রিয়তাকে খাওয়াতে লাগলো। আর প্রিয়তাও তৃপ্তি নিয়ে খেয়ে নিল মুগ্ধর হাতে। এই দৃশ্যখানা দেখে পুলকিত হলো মনোজের মন। মাশাল্লাহ, দুজনকে কত সুন্দর মানিয়েছে। ও খোদা, এই দুটোকে একসাথে করে দাও। আমার ম্যাডাম তো আর এমন ভালোবাসা পাওয়ার কথা, উনি তো কিছুই পায়নি জীবনে। স্বামীর ভালোবাসা টুকু তুমি ওনার তাকদিরে দিয়ে দাও খোদা। কেটে গেল অনেকগুলো দিন। এখন প্রায় প্রতিদিনই মুগ্ধ প্রিয়তা একসাথে লাঞ্চ করে। খাবার বাড়ি থেকে নিয়ে আসে মুগ্ধ। যা নিয়ে আসে প্রিয়তা তৃপ্তি করে খায়।
পুরোটা ঠিক না হলেও একটু একটু করে স্বাভাবিক হচ্ছে মুগ্ধ প্রিয়তার সম্পর্ক। আজ প্রিয়তা মেরুন কালারের সুন্দর একটা পাকিস্তানি থ্রি পিস পরে এসেছে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে, এতই সুন্দর লাগছে মুগ্ধ নানা বাহানায় ওকে বারবার দেখতে এলো প্রিয়তার কেবিনে। শেষমেশ মনোজ বলেই ফেলো, মুগ্ধ সাহেব, আপনার নিজের কেবিনে থাকতে বেশি অসুবিধা হলে ম্যাডামের সামনে বসেই কাজ করতে পারেন, এতে ম্যাডাম একদমই মাইন্ড করবে না। মনোজের বলতে দেরি হলো, মুগ্ধের নিজের কেবিন থেকে এক গাদা ফাইল আর ল্যাপটপ নিয়ে আসতে দেরি হলো না। প্রিয়তার সামনে চেয়ার টেনে বসে পড়লো। মুগ্ধ কাজ করছে কম, প্রিয়তাকে দেখছে বেশি। প্রিয়তা চোখ না তুলেই বলল, কি সমস্যা? আপনি দেখতে ভীষণ সুন্দর কন্ট্রাক্টের বউ। প্রিয়তা কপাল কুঁচকে তাকায়। এই ছেলে কথায় কথায় কন্টাক্ট করতে থাকে, শুধু বউ বলে ডাকতে পারে না। প্রিয়তার মনের কথাটা বোধহয় বুঝে নিল মনোজ, খ্যাক করে বলল, বউ তো বউই হয়, সেখানে কন্ট্রাক্ট ফোনটা কি? ও মা, মনোজ ভাই আপনি ভুলে গেছেন নাকি? আপনার ম্যাডাম আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে বিয়ে করেছিল। সেই সুবাদে হলাম না আমি ওনার কন্ট্রাক্টের স্বামী, আর উনি আমার কন্ট্রাক্টের বউ। হ্যাঁ, ভুলে গেছি আমি, এবার দয়া করে আপনিও ভুলে যান। এত সহজ নাকি? আপনারা ভুলে যেতে পারেন ওই সময়ের অপমানগুলো, আমি ভুলিনি। উনি কি কি বলেছে, কি কি করেছে, আমি কিছুই ভুলিনি, না কখনো ভুলবো। শুধু অপমানগুলো মনে রেখেছেন, উপকারগুলো ভুলে গেছেন বুঝি? মনে রাখলে তো দুটোই রাখা উচিত ছিল। যখন বেকার অবস্থায় মায়ের হাতে বালা বিক্রি করেও বাবার অপারেশন টাকা জোগাড় করতে না পেরে ডক্টর জাহাঙ্গীরের কাছ থেকে তিরস্কার পেয়ে নিজের চাচার কাছে গলা ধাক্কা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, তখন কে সাহায্য করছিল? মুগ্ধ হতভম্ব হয়ে তাকাই মনোজের দিকে। এত ঘটনা মনোজ কি করে জানলো? এসব তো মুগ্ধ কাউকে বলেনি। মুগ্ধ কিছু বলার আগেই প্রিয়তা চেঁচিয়ে উঠল, চুপ করো মনোজ। চুপ করবো না ম্যাডাম, আজ মুগ্ধ মাহমুদকে সবটা জানতে হবে। উনি শুধু অর্ধেক জেনে আজীবন আপনাকে ভুল বুঝে যাবে, সেটা হয় না। মনোজ আমাদের দুজনের মধ্যে একদম আসবে না। মনোজ আবারও কিছু বলতে যাবে, তখনই প্রিয়তার ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোনটা কানে নিতেই স্তব্ধ হয়ে যায় প্রিয়তা। মিসেস পুষ্পিতা জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফোনটা কান থেকে নামিয়ে প্রিয়তা একে ছুটল হসপিটালে। মুগ্ধ আর মনোজ রয়ে গেল প্রিয়তার কেবিনে। মুগ্ধ এখনো সবটা জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মনোজের দিকে। মনোজ বেরিয়ে যেতে নিলে মুগ্ধ পথ আগলে দাঁড়ায়। সবটা বলে যান মনোজ ভাই। মনোজ কিছু বলতে ইচ্ছে হলো না, শুধু প্রিয়তার টেবিলের উপর থেকে একটা ফটো ফ্রেম মুগ্ধর হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। ফটোফ্রেমটা চোখ রাখতেই থমকে গেল মুগ্ধ। কয়েক মুহূর্তের জন্য মনে হলো তার পৃথিবীটা টলছে। যা দেখছে তা কি সত্যি? 3 দিন হলো প্রিয়তা অফিস আসে না। এদিকে মুগ্ধ সবকিছু হাসপাস লাগছে। মাথার মধ্যে কিলবিল করছে হাজারো প্রশ্ন, যার উত্তর দিতে পারবে শুধু প্রিয়তা। হৃদয় জুড়ে জলোচ্ছ্বাস তুলে দিয়ে কই হারিয়ে গেল প্রিয়তা। 3টা দিন 3 যুগের মতো কাটছে মুগ্ধর। মন সর্বক্ষণ হাসপাতালে আছে প্রিয়তার সাথে। মিসেস পুষ্পিতার কন্ডিশন এখন অনেকটা স্টেবল। মা বাবার সকল মনোমালিন্য ঠিক করে নিয়েছে প্রিয়তা। মনোজ অনেকক্ষণ থেকে উসখুস করছে, সেটা লক্ষ্য করে প্রিয়তা বলল, কি বলবে বলে ফেলো মনোজ। পুরো কথাটা না বলে চুপ করে যায় মনোজ। প্রিয়তা বুঝে নেয় মনোজের না বলা অভিব্যক্তিটুকু। কাতর কণ্ঠে বলল, আমি সেই করে তার প্রেমে পড়েছি গভীরভাবে। আমি সেই কবে তার প্রেমে পড়েছি গভীরভাবে। আমার জগৎ জুড়ে বিরাট অংশ দখল করে নিয়েছে সে। এখন যদি সে চলে যায় তবে আমি শূন্য হয়ে যাব মনোজ। তাকে বলো থেকে যেতে, আমার হয়ে থেকে যেতে বলো। মুগ্ধ নিজের কেবিনে কাজ করছিল, যদিও কাজে তার মন নেই বলেই চলে। তবু মনের বিরুদ্ধে বসে আছে ল্যাপটপের সামনে। তখনই কেবিনে এলো লিজা। অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করলো। ওকে দেখে মুগ্ধ চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বসে আছে। তুমি আমায় এড়িয়ে যাচ্ছ কেন মুগ্ধ? কাল কতবার কল করলাম, তাও রিসিভ করে না। যখন বুঝতেই পারছেন এড়িয়ে যাচ্ছি, তখন বারবার বিরক্ত কেন করছেন? কারণ আমি ইন্টারেস্ট তোমার প্রতি। আই এম নট ইন্টারেস্ট। না হয় স্বাভাবিক, যে ছেলের জন্য অফিসের বস দিওয়ানা থাকে সে তো অন্যদের প্রতি ইন্টারেস্ট দেখাবে না। তা কি দিয়ে বস করে প্রিয়তা ম্যাডামকে? কি বলতে চান আপনি?
কিভাবে কিছুই বুঝি না আমি। জয়েন করার পর 1 বছরের আগেই প্রমোশন, আলাদা ক্যাবিন, মনোজ ভাইয়ের আলাদা খাতির যত্ন। এসব কি এমনি এমনি? ম্যাডামকে খুশি করার জন্য বুঝি এসবের সাথে সাথে মোটা অঙ্কের টাকাও দেয়। তুমি চাইলে এটাকে নিয়ে আরো বেশি টাকা কামাতে পারবে। এমনিতেও অনেক হ্যান্ডসাম তুমি, আমি সব ব্যবস্থা করে দেব। আগে আমাকে খুশি করতে। ব্যাস 5 আঙ্গুল বসিয়ে দিল মুগ্ধ। জ্বরের তীব্রতা এত জোরে ছিল, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেল লিজার। তবে এ তো দমে গেল না লিজা। প্রিয়তা মাত্রই অফিসে এলো, ওর পিছনে মনোযোগ রয়েছে। কেবিনে যাওয়ার আগেই কেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে ম্যানেজার। প্রিয়তা মনোযোগ দিয়ে শুনছে, তখনই বিকট চিৎকার দিয়ে মুগ্ধর কেবিন থেকে বেরিয়ে এলো লিজা। ওকে দেখে উপস্থিত সকল স্টাফ সহ প্রিয়তার পায়ের নিচে জমিন কেঁপে উঠল। বাঁচান আমাকে আপনারা, মুগ্ধ মাহমুদ আমাদের সাথে কি করেছে দেখুন। লিজার অবস্থা খুবই খারাপ। গালে 5 আঙ্গুলের দাগ, ঠোঁটের কোণে রক্ত, গলায় আঁচড়ের দাগগুলো স্পষ্ট। পনে এটো সেটো টপসটা ছিঁড়া। প্রিয়তা ফাঁকা ঢোক গিল। হুট করে শরীরটা টলে উঠতে মনোজ শক্ত করে ওর হাত ধরল। প্রিয়তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। তখনই কেবিন থেকে বেরিয়ে এলো মুগ্ধ। খেপা সারের মতো তেড়ে এলো লিজার দিকে। দেখুন আপনারা সবাই, উনি আমার সাথে অসভ্যতা করছে, তার উপর মেরে ফেলার হুমকি দিচ্ছে। থেমে গেল মুগ্ধ, কারণ প্রিয়তা কিছুটা দূরে লাল লাল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি স্থির করে রেখেছে মুগ্ধর দিকে। ও দৃষ্টিতে দৃষ্টি মিলালো মুগ্ধ। হালকা করে মাথা নাড়ালো দুবার, চোখ দিয়ে বুঝিয়ে দিল সে কিছুই করেনি। প্রিয়তা বুঝলো কি না বোঝা গেল না। একইভাবে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। মুগ্ধকে চুপ থাকতে দেখে লিজা নিজেকে ভিকটিম প্রমাণ করতে ব্লেমিং করতে লাগলো। আমি আমার সাথে এসব জঘন্য কাজ করে আবার কথা কি করে বলছেন? আমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আমার ইজ্জতে হাত দিলেন। বলেই কাঁদতে লাগলো লিজা। মেয়ে স্টাফরা এসে ওকে আগলে নিল। ম্যানেজার আলতাফ হোসেন এসে দাঁড়ালো। ছি, আপনি এমন জঘন্য কাজ কি করে করলেন? আমাদের অফিসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আপনাকে এক্ষুনি পুলিশে দেওয়া হবে। মুগ্ধ কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে প্রিয়তার দিকে। মুগ্ধ বুঝে গেছে তার কোনো কথাই এরা বিশ্বাস করবে না। আমাদের সমাজটাই এমন, নারীর চোখের জলে মিথ্যাও সত্য হয়ে আছে। এখন শুধু মুগ্ধ দেখতে চায় প্রিয়তা ওকে কতটুকু বিশ্বাস করে। নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এলো প্রিয়তা। মুগ্ধের দিকে এক পলক তাকিয়ে লিজার দিকে এগিয়ে গেল। প্রিয়তাকে দেখে লিজা ডুকরে কেঁদে উঠল। ম্যাডাম দেখুন কি হাল করেছে জানোয়ারটা আমার, আপনার কফি। বাকি কথাটুকু বলার আগেই প্রিয়তা ঠাস করে আরেক চর বসালো লিজাকে। ওর এমন কাছে সকলেই হতবাক হয়ে গেল। লিজা পড়ে গেল ফ্লোরে, তবে দমে না, উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আপনি আমার গায়ে হাত তোলেন? খন্ডাই করলে উনি আর আপনি আমাকে মানেন? দেখুন আপনারা সবাই প্রিয়তা জামানের পক্ষপাতিত্ব দেখুন। কেন মুগ্ধ মাহমুদের পক্ষে আছি উনি জানেন, আপনারা কেউ। কারণ প্রিয়তা আর জামানের অবৈধ সম্পর্ক আছে মুগ্ধ মাহমুদের সাথে। এবার আর প্রিয়তা নিজেকে সংযত করে রাখতে পারল না। রাগে চেপে ধরে লিজার গাল, গমগমে গলায় উচ্চ শব্দে বলে, যার নামে তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস তার সাথে আমার 3 কবুলের পবিত্র সম্পর্ক, হালাল সম্পর্ক আমাদের। আমাকে ছোঁয়ার বৈধতা থাকা সত্ত্বেও যে আমাকে ছুঁয়ে দেখেনি সে তোকে ছুঁয়েছে, এটা বিশ্বাস করার মতো বোকা আমাকে মনে হয়? প্রিয়তা এত জোরে লিজার গলা চেপে ধরেছে যে চোখ উল্টে আসছে লিজার। সবাই শুধু প্রিয়তাকে দেখছে। প্রিয়তা সাংঘাতিক রেগে আছে। ম্যানেজার আলতাফ হোসেন এগিয়ে এসে বলল, শান্ত হন ম্যাডাম। তাছাড়া কোনো প্রমাণ ছাড়া আপনি ওকে এভাবে মারতে পারেন না। এমনও হতে পারে লিজা সত্যি বলেছে। ম্যানেজারের দিকে আগুন চোখে তাকায় প্রিয়তা। ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় লিজাকে। আমার 1-2 দিনের নয়, প্রায় 5 বছরের অপেক্ষা, প্রতীক্ষা, ভালোবাসা ওই মানুষটাকে ঘিরে। এত সস্তা আমার ভালোবাসা হতেই পারে না। আমি চোখ বন্ধ করেও মুগ্ধকে বিশ্বাস করি। আর রইল প্রমাণ, সেটাও দিয়ে দিচ্ছি। মনোজ আমার কেবিন থেকে ল্যাপটপটা নিয়ে এসে মুগ্ধের কেবিনের ফুটেজটা সবাইকে দেখিয়ে দাও। মনোজ ছুটে গিয়ে ল্যাপটপ নিয়ে এলো। সেটা চালু করার আগেই প্রিয়তা নিজের কেবিনে চলে গেল। তবে যাওয়ার আগে লিজাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে গেল।
ল্যাপটপে চলছে কিছুক্ষণ আগের ঘটনা। মুগ্ধ লিজাকে থাপ্পড় মারার পর লিজা নিজের জামা ছিঁড়ে চিৎকার করে নিজের শরীরে নিজেই আঁচড় দিচ্ছে। সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। অল্প সময়ের মধ্যে পুলিশ এসে নিয়ে গেল লিজাকে। তবে আশেপাশে কি হচ্ছে সেসব মুগ্ধকে ছুঁতে পারছে না ওর কানে প্রিয়তার বলা কথাগুলো। আমার 1-2 দিনের নয়, প্রায় 5 বছরের অপেক্ষা, প্রতীক্ষা, ভালোবাসা ওই মানুষটাকে ঘিরে। এত সস্তা আমার ভালোবাসা হতেই পারে না। আমি চোখ বন্ধ করেও মুগ্ধকে বিশ্বাস করি। মনোজ এসে দাঁড়ায় মুগ্ধর পাশে, কাঁধে হাত রেখে বলল, আজও কি অবিশ্বাস করবেন? আপনি ভাগ্যবান নন? পৃথিবীতে আপনার মতো ভাগ্যবান মানুষ কয়জন আছে, যাকে তার স্ত্রী চোখ বন্ধ করে বিশ্বাস করে? দুনিয়া এক পাশে থাকলেও আপনার স্ত্রী ছিল আপনার পাশে। মুগ্ধ মুখের প্রাপ্তির হাসি, সে হাসি ফুটিয়ে ছুটে গেল প্রিয়তার কেবিনে। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগে মুগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট একখণ্ড অনুভূতি প্রকাশ যেন প্রিয়তাকে নাড়িয়ে দিল। ফুপিয়ে কেঁদে দিল প্রিয়তা। কেন কাঁদছে মেয়েটা বুঝলো না মুগ্ধ, তবে ওকে নিজের বুকে কাঁদতে দিল। কাঁদতে কাঁদতেই প্রিয়তা বলল, আমি তোমাকে ছাড়বো না মুগ্ধ, তুমি চাইলেও ছাড়বো না, আর না তোমার কাছে ক্ষমা চাইবো। মুগ্ধের বুক থেকে মুখ তুলে তাকায় প্রিয়তা। ওর থেকে সরে যেতে চাইলে মুগ্ধ ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কয়েক মাস পর সকাল 9টা, কপালে হাত দিয়ে শুয়ে আছে প্রিয়তা। শরীর ভালো নেই। মুগ্ধ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই মরিয়ম বেগম খাবারের প্লেট হাতে ওদের রুমে এলো। উনি মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, রেডি হয়ে গেছিস বাপ? যাওয়ার আগে একটু ওকে খাইয়ে দিয়ে যা না। মেয়েটা একদম খেতে চায় না, ছোট বাচ্চাদের মতো করে তোর বউ। আমি এই বয়সে ওর পিছনে ছুটতে পারি? কি করব বাপ? বিয়ের আগে কেউ তো এসে বলেছিল, আম্মা একটা পুতুল এনে দিব, তাকে একটু বেশি করে ভালোবেসো, একটু বেশি করে আদর করো, আমার ভাগের সব ভালোবাসা তাকে দিও। তার কথাই তো রাখছি। তার বইয়ের অযত্ন হলে তো আবার সেই গাল ফুলাবে। মুগ্ধ বুঝলো তার আম্মা তাকে খোঁজাচ্ছে, তাই আর কিছু বলল না। মা ছেলে কথা শুনে প্রিয়তা ঠোঁট টিপে হাসছে। মরিয়ম বেগম খাবারের প্লেট রেখে বেরিয়ে যায়। মুগ্ধ প্লেট হাতে বসে বিছানায়। প্রিয়তাকে টেনে তুলে বিরক্ত হওয়ার ভান করে প্রিয়তা। কি সমস্যা, এমন টানাটানি করছো কেন? সরো তো, ভালো লাগছে না আমার। ডাক্তার কাছে না গিয়ে সারাদিন ভালো লাগছে না করলে হবে? আজ অফিস থেকে এসেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন খাবারটা খেয়ে নাও। খাবো না। প্লিজ এমন করে না। এমনিতে আজকে কয়েকটা দিন ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মুখটা কেমন শুকনো শুকনো লাগে। অল্প করে একটু খাও। আমার খেতে ভালো লাগে না মুগ্ধ। কি ভালো লাগে তোমার? তোমাকে ভালো লাগে, তুমি কাছে থাকলেই সব ভালো লাগে। মুগ্ধ হেসে প্রিয়তাকে বুকে টেনে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমি তো সব সময় থাকতে চাই তোমার কাছে। তুমি তো অফিসের সব দায়িত্ব দিয়ে দিলে আমার কাঁধে, সব দিক সামলিয়ে উঠতে পারছি না। কাজের কি খুব চাপ যাচ্ছে? তবে মনোজকে বলবো আমি, তোমাকে যাতে কোনো প্রেশার না দেয়। উনি এমনিতেই সারাদিনই আমার সাথে থাকে, তোমাকে বলতে হবে না। এবার বলো তুমি কবে থেকে অফিস যাচ্ছ? আমি আর যাচ্ছি না, পাকাপাকি ভাবে ছুটি নিয়েছি। এমনটা কিন্তু কথা ছিল না। আমিও চাকরিটা ছেড়ে দিব। আজীবনের এগ্রিমেন্ট করা ছাড়তে পারবে না। মুগ্ধ ওকে বুক থেকে সরিয়ে দিয়ে রাগি চোখে তাকায়, হাসে প্রিয়তা। একটা মহাপাপ করেছি যেন তোমাকে বিশ্বাস করে। ওই দিন পেপারগুলো আমার পড়ে দেখা উচিত ছিল। বিশ্বাসের চরম মূল্য দিতে হবে ভাবতে পারিনি। সেই মন ইউ। মুগ্ধের রাগী কথা শুনে প্রিয়তা খিলখিল করে হাসছে। ওই দিন কন্ট্যাক্ট ম্যারেজের পেপারের সাথে ছিল আরও একটা কাগজপত্র, যা মুগ্ধ টেরই পায়নি। প্রিয়তা সকল সম্পত্তি মুগ্ধের নামে করে দিয়েছিল ওই দিন। প্রিয়তাকে হাসতে দেখে মুগ্ধ রাগ টিকল না, তবে মুখের রাগী ভাব ফুটিয়ে প্রিয়তার মুখের সামনে খাবার ধরলো। প্রিয়তাও আর কথা না বাড়িয়ে খেতে লাগলো, তবে পুরোটা খাওয়াতে পারল না মুগ্ধ। বড্ড জেদ করে আজকাল প্রিয়তা। হতাশার শ্বাস ফেলে বাকি খাবারটুকু মুগ্ধ খেয়ে নিল। অফিসে যাওয়ার আগে প্রিয়তাকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ। সাবধানে থাকবে, ঠিকমতো খাবার খাবে, একদম লক্ষ্মী হয়ে থাকবে। আম্মাকে একদম খাবার নিয়ে জ্বালাবে না। তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা।
মুগ্ধ অফিসে যাওয়ার 3 ঘন্টা পরই মরিয়ম বেগম ওকে কল দিলেন। বাপ, তুই তাড়াতাড়ি বাসায় আয়। কি হয়েছে আম্মা, তুমি কাঁদছো কেন? বৌমা অজ্ঞান হয়ে গেছে, সাড়া দিচ্ছে না বৌমা, তুই তাড়াতাড়ি আয়। মুগ্ধের হৃৎপিণ্ডের বেগতিক কম্পন দিয়ে কয়েক কদম ফেলতেও হোঁচট খেল বারবার। মনোজ কিছু না বুঝতে পারল, কিছু একটা ধারণা নিয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল। আপনার ম্যাডামের কিছু হলে আমি বাঁচবো না মনোজ ভাই, আমি বাঁচবো না। মুগ্ধকে বাসায় নিয়ে এলো মনোজ। মুগ্ধ পাগলের মতো করছিল খবরটা পাওয়ার পর থেকে, তাই ওকে একা চায়নি মনোজ। তবে পাশে আসার পর বুঝলো পরিস্থিতি ভিন্ন। মুগ্ধর বাবা কয়েক দোকান খালি করে মিষ্টি নিয়ে এসেছে। মুনিয়া নাচতে নাচতে সবাইকে মিষ্টি বিলাচ্ছে। মনোজের হাতেও 1 প্লেট ধরিয়ে দিল। মুগ্ধ কিছু বুঝতে না পারলো, বিষয়টা মনোজ চট করে বুঝতে পারলো। খুশিতে সে টপটপ মুখে মিষ্টি পুলো। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মরিয়ম বেগম। মুগ্ধ অস্থির হয়ে রুমে ঢুকলো। আম্মা, বাসায় কি হচ্ছে এসব? আমার বউ অসুস্থ আর তোমার মিষ্টিমুখ করাচ্ছ সবাইকে। ডাক্তার না ডেকে মিষ্টি নিয়ে এসেছো কেন আনন্দে? আমার বউয়ের কিছু হলে কিন্তু আমি থাকবো না, মনে রেখো। মুগ্ধের কথা শুনে মরিয়ম বেগম শাড়ির আঁচলে মুখ চেপে হাসছে। প্রিয়তাও হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দিল। এতেই তেতে উঠল মুগ্ধ। হাসছো কেন? আমার জানটা বেরিয়ে যাচ্ছে আর তোমাদের হাসি পাচ্ছে। তো হ বাপ, ডাক্তার এসেছিল। কি বলেছে ডাক্তার? সেটা তোর বইয়ের থেকে শুনে নিস। তবে খবর শোনার পর মিষ্টিতে হাত লাগিয়েছিস, তখন তোর হাত ভাঙবো আমি। বলে মরিয়ম বেগম রুম থেকে বেরিয়ে গেল। মুগ্ধ এসে তড়িঘড়ি করে প্রিয়তাকে জড়িয়ে ধরল। কি বলেছে ডাক্তার বলো আমায়, তুমি একদম চিন্তা করো না। যাই হোক, আমি আছি, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি থাকতে আমার প্রিয়তার কিছু হবে না। মুগ্ধের বুকে মাথা রেখে প্রিয়তা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। ওকে এভাবে হাসতে দেখে মুগ্ধ কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছো? ও আল্লাহ, আমার বউ, আমি পাবনা দিব না। দরকার পড়লে আমরা দুজন রাস্তায় রাস্তায় থাকবো, তবুও ওকে আমি পাবনা যেতে দিব না। প্রিয়তার হাসি আরো ভালো। হাসতে হাসতে নুয়ে পড়েছে বিছানায়, পেটে হাত রেখে বলল, আল্লাহ, এই হাদারাম বাবা হবে এতটুকু কথা না বুঝে পাবনা পর্যন্ত চলে গেছে। হায় আল্লাহ, কার সংসার করছি আমি। মুগ্ধ কিছুক্ষণ তপ্তা খেয়ে বসেছিল, চোখের পলক ফেলতেও ভুলে গেছে যেন। তারপর ছো মেরে প্রিয়তাকে নিজের কোলে তুলে নিল। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ওই কি বললে তুমি? আমি ঠিক শুনলাম? আমি বাবা হচ্ছি? সত্যি বলছো? মুগ্ধ সাহেব, আপনি বাবা হচ্ছেন। মুগ্ধ প্রিয়তাকে পাজে কোলে নিয়ে ঘুরতে লাগলো। আনন্দে আপ্লুত হয়ে বলে উঠল, ও রে, কি শোনালে তুমি? এত আনন্দ কই রাখবো আমি? আসো আসো, তোমায় বুকের মধ্যে ঢুকিয়ে রাখি। আমার ভালোবাসা, আমার সিনিয়র প্রিয়তা আফা, আপনি আমায় আপনার সন্তানের বাবা বানিয়ে দিলেন। কিভাবে এই কৃতজ্ঞতা প্রকাশ করব আমি? বাই দ্য ওয়ে, আপনি কি আমার সন্তানের মামা হতে চেয়েছিলেন মুগ্ধ সাহেব? ধুরশালী, মামাকে কেন হতে চাইব? বাপ হতে চেয়েছি, বাপই হব। তুমি আবার আমায় গালি দিলে? দাঁড়াও, আম্মিকে এক্ষুনি বলছি। আম্মি, আম্মি। ও বউ, থাম না। তোর শাশুড়ি এলে আমার পিঠের চাল তুলে নিবে। তার আদরে বৌমাকে গালি দেওয়ার অপরাধে আগের বারেরটার ব্যথা এখনো রয়ে গেছে। ক্ষমা কর না বউ। মুগ্ধের করুণ অবস্থা দেখে প্রিয়তা আবারও হেসে দিল। রুমের প্রতিটা দেওয়াল মুখরিত হচ্ছে প্রিয়তার হাসিতে, সাথে পুলকিত হচ্ছে মুগ্ধের হৃদয়। তোমার এই হাসিটা আমি বড্ড ভালোবাসি।